সবাইকে লেকচার 2 তে আবারও স্বাগতম। আচ্ছা, আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের যে মাস্টার ক্লাসের বাদবাকি টাইপ গুলো ছিল, অর্থাৎ টাইপ 5, টাইপ 6 এবং টাইপ 7, যেখানে আমরা স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম তোমরা যেটা পড়ছো সেটা পড়বো। এরপর গ্যাসের যে গতিশক্তিটা থাকে, গ্যাসের যে দুই রকম গতিশক্তি থাকে, একটা হচ্ছে তোমার রৈখিক যে গতিশক্তি এবং আরেকটা হচ্ছে তোমার ঘূর্ণন গতিশক্তি। সেই রৈখিক এবং ঘূর্ণন গতিশক্তি আসলে কিভাবে হিসাব করতে হয় সেই কনসেপ্ট গুলো দেখার চেষ্টা করব। এবং দেখো, গুরুত্ব বিবেচনায় সেটাকে কিন্তু আমরা 3 স্টার বলে ঠিক করেছি। এরপরে দেখো, গড় মুক্ত পথ। তোমরা জানো যে গড় মুক্ত পথে মোটামুটি আমাদের 3টা ইকুয়েশন আছে। ক্লসিয়াস আছে, ম্যাক্সওয়েল আছে, এবং হচ্ছে বোলজম্যান আছে। তো কখন কোনটা কি ইউজ করতে হবে সেই গড়মুক্ত পথের কনসেপ্টটা আমরা দেখার চেষ্টা করব। এবং সর্বশেষে আসবে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে আমরা কখন এই আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু দেখে ওই স্থানের জলবায়ুকে হিসাব করতে পারবো, সেই হিসাবগুলো আমরা কিন্তু আজকের লেকচারে দেখব। তো চলো, প্রথমে আমরা হচ্ছে টাইপ 5 অর্থাৎ স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের গতিশক্তিটা দেখে নেই। দেখো, গুরুত্ব বিবেচনা এখানে ঢাকা ইউনিভার্সিটি 15, 16, 10, 11 সালে আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে 21, 22 আসছে। এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, প্রথমে স্বাধীনতার মাত্রা বলতে আসলে কি সেই জিনিসটা আমাদের বোঝা উচিত। তো দেখো, এখানে কি বলছে যে কোনো বস্তুর গতির যে কোনো মুহূর্তের অবস্থা নির্দেশ করতে কমপক্ষে, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্ক প্রয়োজন সেই সংখ্যাকে ওই বস্তুর স্বাধীনতার মাত্রা বলে এবং একে এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো এই বিষয়টা আসলে সহজে কি বোঝায় আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে একটা বস্তুকে তুমি উপর থেকে ফেলে দিছো। এটা হচ্ছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, ধরে নাও। সো মুক্তভাবে পড়ন্ত বস্তু কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে। এখন মুক্তভাবে পড়ন্ত বস্তু সবসময় তো আসলে নিচের দিকে আস্তে আস্তে পড়ে যাবে, তাই না? তাহলে তার যে গতিটা আছে বা তার যে চলনটা আছে সেটাকে প্রকাশ করার জন্য তোমাকে কয়টা অ্যাক্সিসের বা কয়টা মাত্রার আসলে হেল্প নেওয়া লাগে বলতো? শুধুমাত্র একটা। কোনটা? নিচের দিকে যে ওয়াই অক্ষটা আছে, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর। তাইলে এই মুক্তভাবে পড়ন্ত যে বস্তুটা আছে সেটা চলন অথবা গতিকে নির্দেশ করার জন্য ওয়াই অক্ষকে নির্দেশ করলেই হয়। তাহলে কয়টা অক্ষ? শুধুমাত্র একটা অক্ষ। তো এই ক্ষেত্রে শুধুমাত্র তার ডিগ্রি অফ ফ্রিডম সেক্ষেত্রে কত হবে? 1 হবে। আচ্ছা, তাইলে আর একটা বিষয় চিন্তা করো। ধরো একটা গ্যাসের অণু তোমার কাছে আছে, যেগুলো হচ্ছে তোমার ধরো 1 পারমাণবিক আছে সেগুলো। তাহলে 1 পারমাণবিক গ্যাসের অণু কিন্তু এক্স অক্ষ বরাবরও মুভ করতে পারে, ওয়াই অক্ষ বরাবরও মুভ করতে পারে, আবার জেড অক্ষ বরাবরও মুভ করতে পারে। এখন ধরে নাও তাদের এই মুভমেন্টটা হচ্ছে রৈখিক, অর্থাৎ সে রৈখিক যে গতিটা আছে সেই বরাবর এক্স অক্ষ যেতে পারে, ওয়াই অক্ষ যেতে পারে, জেড অক্ষ যেতে পারে। তাহলে তার যে অবস্থানটা, তার অবস্থানটাও কিন্তু যে কোনো মুহূর্তে, ধরো সে যদি এইখানে অবস্থান করে, তার অবস্থানটাও কিন্তু আমরা এক্স, ওয়াই, জেড এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে খেয়াল করো, তার অবস্থানকে প্রকাশ করার জন্য অথবা তার দিককে বা তার গতিকে নির্দেশ করার জন্য আমার ন্যূনতম কয়টা প্যারামিটার লাগে, কয়টা চলক আসলে আমার লাগে? এখানে 3টা। দেখো, এক্স, ওয়াই এবং জেড, এই 3টি অক্ষ ব্যবস্থা আমার হিসাব করতে হয়। এজন্য রৈখিক গতির ক্ষেত্রে, এজন্য আমরা বলি যে রৈখিক গতির ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম অথবা স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। কেননা তাকে প্রকাশ করতে বা তার যে কোনো মুহূর্তের অবস্থা প্রকাশ করতে আমাকে 3টি, কমপক্ষে যতগুলো বলছে আমার এখানে 3টা হচ্ছে নিরপেক্ষ স্থানাঙ্ক ব্যবস্থা দরকার পড়েছে। ওকে, সো রৈখিক গতির ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার চলে আসো, শুধুমাত্র কিন্তু গতি আমাদের রৈখিক গতি থাকে না, আমাদের কিন্তু ঘূর্ণন গতিও জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে একটু দেখো, আমরা যদি ঘূর্ণন গতির কথা চিন্তা করি, ঘূর্ণন গতির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এক পারমাণবিক যে অণুগুলো আছে, এক পারমাণবিক যে অণু আছে, ফর এক্সাম্পল ধরো নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, ফর এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, আর্গন, এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা জানো যে এক পারমাণবিক। এক পারমাণবিক যে কোনো একটা গ্যাস, ধরে নাও এরকম একটা ছোট গ্যাস আছে এক পারমাণবিক, তাহলে তার যেই গতিশক্তিটা ঘূর্ণন গতির কারণে, তার সেই গতিশক্তিটা কি হবে বলতো? হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আই এর যে মানটা তোমরা জানো, যে আই এর মানটা আমরা কিভাবে বের করি ভাইয়া? আই এর মানটা বের করি হচ্ছে হাফ, এই আই এর মানটা আমরা বসাবো হচ্ছে এম আর স্কোয়ার। এখন দেখো, এই যে এক পারমাণবিক যে অণুটা আছে, সে এক পারমাণবিক অণুর যে অক্ষটা, অক্ষ থেকে সেই অণুর যে দূরত্ব, যেহেতু অণুটা হচ্ছে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ঠিক সেই কারণে ওই অণু থেকে অক্ষের যে দূরত্বটা অর্থাৎ আর এর যে মানটা, সে আর এর মানটা হচ্ছে আমাদের এখানে 0।
আর এর মান যদি শূন্য হয় তাহলে আমার যে জড়তার ভ্রামক সেটা আসলে থাকে না। জড়তার ভ্রামক না থাকলে তার যে গতিশক্তি সে গতিশক্তিও থাকবে না। তার মানে এই যে ঘূর্ণন গতির ক্ষেত্রে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে তাদের কিন্তু কোনো ঘূর্ণন গতিশক্তি থাকবে না। তো ঘূর্ণন গতিশক্তি যদি না থাকে তাহলে তাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডমে ইনক্লুড করব না। এজন্য এক পারমাণবিক গ্যাস সমূহের ক্ষেত্রে ঘূর্ণন গতির ডিগ্রি অফ ফ্রিডম হবে হচ্ছে 0। আর আমরা বলছি রৈখিক গতির ক্ষেত্রে সবার হচ্ছে 3। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের পরের পেজের এই টেবিলে আমরা একটা মান বসায় রাখি। এক পরমাণুর ক্ষেত্রে আমরা রৈখিকে পাইছি হচ্ছে 3 আর ঘূর্ণনে পাইছি হচ্ছে 0। তাহলে 3 আর 0 মিলে সর্বমোট যে ডিগ্রি অফ ফ্রিডমটা সেটা আমার কত আসলো? 3 আসলো। আচ্ছা, এবারে আমরা বলছিলাম রৈখিক যেই ডিগ্রি অফ ফ্রিডমটা আমাদের থাকবে সেটা সবার জন্য সেম, এজন্য সবার ক্ষেত্রে আমরা এইভাবে 3 দিয়ে রাখলাম। আচ্ছা, এবার দেখা যাক ঘূর্ণনের ক্ষেত্রে আসলে কি হয়। এবার দেখো, আমরা যদি একটা দ্বিপারমাণবিক গ্যাসের কথা চিন্তা করি, আমরা এখানে লিখলাম দ্বিপারমাণবিক গ্যাস। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা কাকে কাকে চিন্তা করতে পারি? ধরো আমরা হচ্ছে চিন্তা করতে পারি অক্সিজেন, আমরা চিন্তা করতে পারি নাইট্রোজেন, এটসেট্রা। তো যাদের হচ্ছে কি থাকবে, এরকম দুইটা পরমাণু থাকবে, তাদেরকে আমরা দ্বিপারমাণবিক গ্যাস বলতেছি। এখন দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি এভাবে চিন্তা করি যে ধরো এটা হচ্ছে আমার একটা অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে তার অক্ষ আসলে কয়টা সম্ভব? দেখো, তার একটা অক্ষ সম্ভব এই বরাবর, আমি ধরলাম এটা হচ্ছে আমার আই এক্স। একটা অক্ষ সম্ভব ধরো এই বরাবর, আমি ধরলাম এটা হচ্ছে আমার আই ওয়াই। আর একটা অক্ষ ধরো, আমি ধরে নিচ্ছি এইটা, যাকে আমরা বলবো আই জেড। এখন দেখো ভাইয়া, এই তিনটা অক্ষের মধ্যে আসলে একটি অক্ষের জন্য জড়তার ভ্রামক 0 হয়ে যাবে। কিভাবে? খেয়াল করে দেখো, আমার এই যে এক্স অক্ষ বরাবর যেটা আছে, এক্স অক্ষ বরাবর দেখো তোমার অক্সিজেন যে অণুটা, অণুর সাইজ তো আসলে এত বড় থাকবে না বাস্তবে। বাস্তবে অণুর সাইজটা কি থাকে? অনেক ক্ষুদ্র থাকে। তো তোমার যে অণুর সাইজটা, সে যদি আমরা সরলরৈখিক চিন্তা করি অক্সিজেন এখানে, তাহলে সরলরৈখিক চিন্তা করলে তোমার অক্ষটা যদি এই অণুর উপর দিয়েই চলে যায়, অক্ষ যদি অণুর উপর দিয়েই চলে যায়, তাহলে এইখানে যে দূরত্বটা, আমরা যে আয়ের মান বের করার সময় এম আর স্কোয়ার করি, সেখানে এই দূরত্বের মানটা আসলে কত হয়ে যায় খেয়াল করো। তোমার অণুটা হচ্ছে এখানে আর তোমার অক্ষটা হচ্ছে অণুর উপর দিয়েই আছে। তাহলে তোমার এই অক্ষের সাপেক্ষে এখানে যদি একটা অণু থাকে, তাহলে সেই অণুটা কিভাবে ঘুরবে? এভাবে ঘুরবে। আচ্ছা, অণুটা যদি এইভাবে ঘুরে, তাহলে এইখানের যে কণাটা আছে তার জন্য কিন্তু জড়তার ভ্রামক 0। কেন 0? কারণ এই দূরত্বটা কত হয়ে যায় ভাই? এই দূরত্বটা হচ্ছে 0 হয়ে যায়। সো দূরত্ব যদি 0 হয়, তার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি থাকে অথবা যে কাইনেটিক এনার্জিটা থাকে সেটা কত হবে? 0 হবে। কারণ কি? আমার এক্স অক্ষের জন্য যদি আমি বলি, আমার গতিশক্তিটা এক্স অক্ষের জন্য যদি বলি, সেটা কত হবে? হাফ আই এক্স ওমেগা স্কোয়ার। এবং তোমরা বুঝতেই পারতেছো এক্স অক্ষের সাপেক্ষে সেটা 0। তাহলে আমরা যদি আই এক্স সমান 0 বলি, তাইলে আই এক্স সমান 0 বললে ই এক্সটাও আমার এখানে কত দাঁড়াবে? 0 দাঁড়াবে। এখন খেয়াল করে দেখো, আমার যে বাকি দুইটা অক্ষ আছে, অর্থাৎ একটা হচ্ছে তোমার আছে এখানে আই জেড এবং আর একটা আছে তোমার হচ্ছে আই ওয়াই। এই আই ওয়াই এর সাপেক্ষে খেয়াল করে দেখো, দুই পাশেই যে দূরত্বটা, তারা কিন্তু আসলে নন জিরো, তারা কিন্তু 0 না। কেন? দেখো, এই যে এই পাশেও তার একটা দূরত্ব আছে, এই পাশেও তার একটা দূরত্ব আছে, এই পাশেও তার একটা দূরত্ব আছে, এবং এই দূরত্বটা কিন্তু অক্ষ থেকে কি না? জিরো না। যেহেতু দূরত্বটা অক্ষ থেকে জিরো না, এই জন্য আই ওয়াই এর জন্য তুমি একটা গতিশক্তি পাবা। সেম ভাবে আই জেড এর জন্য তুমি একটা গতিশক্তি পাবা। তার মানে তোমার আই ওয়াই আই জেড এই দুইটা হচ্ছে তোমার গতিশক্তির জন্য জড়িত। তাহলে ভাই কি বলতে পারি, আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যখন ঘূর্ণনের কথা আসবে, তখন আসবে হচ্ছে দুইটা। আর আমরা বলছিলাম রৈখিক গতিশক্তির ক্ষেত্রে সবাই থাকবে, রৈখিক গতিশক্তির ক্ষেত্রে সবাই থাকবে। তার মানে আমরা বলতে পারবো অ্যাপ্লিকেবল ফর অল। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে রাখি রৈখিক গতির ক্ষেত্রে 3টা আর ঘূর্ণন গতি হচ্ছে 2টা দেখলাম মাত্র। তাহলে সর্বমোট আমরা পাবো হচ্ছে 5। 3 আর 2 5। এবার খেয়াল করো বহু পারমাণবিক কারা আছে। তো বহু পারমাণবিকের এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, আমরা এখানে বলতে পারি ধরো কার্বন ডাই অক্সাইড আমাদের আছে, ধরো আমাদের আছে হচ্ছে অ্যামোনিয়া, ধরো আমাদের আছে হচ্ছে অ্যামোনিয়া, ধরো আমাদের আছে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এটসেট্রা। এখন এরকম যে বহু পারমাণবিক গ্যাসগুলো আছে যার মধ্যে পরমাণুর সংখ্যা 2 এর থেকে বেশি, 2 এর থেকে কি, যাদের মধ্যে পরমাণুর সংখ্যা 2 এর থেকে বেশি, 3 হইতে পারে, 4 হইতে পারে, যাই হোক হইতে পারে।
তো এখানে খেয়াল করো 3টা পরমাণু, এখানে 4টা পরমাণু, এখানে কয়টা আছে 4টা পরমাণু। এখন এদের ক্ষেত্রে যখন তুমি রৈখিক হিসাব করবা, রৈখিক তো 3ই, কিন্তু ঘূর্ণনের জন্য যদি চিন্তা করো, ফর এক্সাম্পল আমরা যদি এখানে পানি নিয়েও চিন্তা করি, একটা কমন এক্সাম্পল হচ্ছে আমাদের পানি। যদি ধরো আমি পানি নিয়ে চিন্তা করি, এরকম একটা পানির অণু আছে, খেয়াল করো পানির ক্ষেত্রে যদি ঘূর্ণন গতির চিন্তা করতে চাও, তাহলে ধরো এটা তোমার একটা অক্ষ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে তোমার আর একটা অক্ষ থাকবে ওয়াই অক্ষ, ধরো তোমার এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে আর একটা তোমার কি থাকবে জেড অক্ষ থাকবে। তো এক্স এবং ওয়াই এর সাথে জেড ধরো লম্বালম্বি, তো লম্বালম্বি সে অক্ষটা মনে করো এই দিক বরাবর, ধরো এটা হচ্ছে আমার জেড অক্ষ। তাহলে এই যে 3টা অক্ষ আছে এখানে, তুমি খেয়াল করে দেখো তো, আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করি, এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করি, দূরত্ব কি শূন্য হয়? না, কারণ এই যে এখানে একটা এইচ আছে, দেখো এই অক্ষের সাপেক্ষে দূরত্ব চিন্তা করলে আমার এখানে একটা বস্তু থেকে যায়, তাহলে শূন্য হচ্ছে না। ওকে, তাইলে আই ওয়াইটা কিন্তু এখানে শূন্য হবে না। আবার এখানে দেখো আই এক্স এর কথা যেটা বললাম, আই এক্স তো শূন্য হবে না, আই ওয়াইও শূন্য হবে না, কারণ কি আই ওয়াই এর সাপেক্ষে একটা দূরত্ব এখানে আছে, তাহলে আর এর মানটা শূন্য হচ্ছে না। ওকে, আরেকটা ভাবে চিন্তা করো, দেখো এই যে আই জেড, আই জেড এর সাপেক্ষে এখানেও দূরত্ব আছে, এখানেও দূরত্ব আছে, তাহলে এটাও কি হবে না, শূন্য হবে না। যেহেতু 3টাই আমাদের নন জিরো, তার মানে 3জনের একটা করে মান আছে, আর 3জনের মানের জন্য তুমি গতিশক্তি কয় দিক বরাবর পাবা? 3 বরাবরই পাবা। তার মানে তোমার এইখানে ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে কত আসবে? 3 আসবে। তাহলে 3 আর 3 কত হইলো? 6 হইলো। তবে এইখানে একটা ছোট্ট ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম ভাই? খেয়াল করে দেখো, তোমার যে পানির অণুটা আছে, এরপর তোমরা যদি বের করো অ্যামোনিয়ার যে অণুটা আছে চতুস্থলকীয়, যদি এটা অ্যামোনিয়াম থাকে তাহলে চতুস্থলকীয় তোমরা জানো, আর অ্যামোনিয়া থাকলে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজাকার বা ত্রিকোণাকার পিরামিড। তো যাই হোক না কেন, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে বলো বা সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে বলো, সবাই কিন্তু আসলে সরল রৈখিক না, অন্য কোনো একটা আকার। কিন্তু এখানে এই যে একমাত্র যে ব্যক্তি কার্বন ডাই অক্সাইড, সে কিন্তু আসলে ভাইয়া সরল রৈখিক। তাইলে এই যে কার্বন ডাই অক্সাইডটা আমাদের থাকে, এই যে কার্বন ডাই অক্সাইডটা থাকে, উনি কিন্তু বহুপরমাণবিক হইলেও উনি কিন্তু দ্বিপরমাণবিক যারা আছে, ধরো তোমার হচ্ছে অক্সিজেন যেটা আছে বা নাইট্রোজেন যেটা আছে অথবা ধরো হাইড্রোজেন যেটা আছে, এই দ্বিপরমাণুক যে গ্যাসগুলো আছে তাদের মতো সরলরৈখিক স্ট্রাকচার। দেখো সরলরৈখিক স্ট্রাকচার, সরলরৈখিক স্ট্রাকচার থাকলে আমরা কি বলছিলাম, তার জন্য তোমার ধরো এই যে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা, এটা হয়ে যাবে হচ্ছে শূন্য, তোমার ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা থাকবে, এটা শূন্য হবে না। আবার তোমার যে জেড অক্ষ বরাবর আমরা বলছিলাম ভ্যালু থাকবে, শূন্য হবে না। তার মানে খেয়াল করো এক্স অক্ষ বরাবর তুমি ভ্যালুটা পাবা না। কাদের মতো? ওই যে দ্বিপরমাণু গ্যাসের মতো। তার মানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও তোমার ডিগ্রি অফ ফ্রিডমটা আসলে কত হবে ঘূর্ণন গতির ক্ষেত্রে? 2। তাহলে এখানে দ্বিপরমাণুকের সাথে আমরা এক্সট্রা লিখে রাখি দ্বিপরমাণবিক এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। সো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তাইলে কিভাবে আমরা আসলে এই স্বাধীনতার মাত্রাটা হিসাব করব আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর পাশাপাশি বইয়ে হয়তো কম্পন গতিশক্তির কথা লেখা থাকতে পারে, তবে মনে রাখবা এই কম্পন গতিশক্তি হচ্ছে অনেক বেশি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো আমরা আসলে আমাদের বইয়ে অথবা যতগুলো ম্যাথ আছে ওইসব ক্ষেত্রে আমরা উচ্চ গতিশক্তি বা উচ্চ তাপমাত্রা আসলে চিন্তা করি না। উচ্চ তাপমাত্রা না আসলে সেখানে কম্পন আসবে না, এজন্য আমরা শুধুমাত্র রৈখিক এবং ঘূর্ণন এই 2 ধরনের গতিশক্তিতে আসলে সীমাবদ্ধ থাকবো। আচ্ছা, এবার দেখো গতিশক্তির কিছু ইকুয়েশন আমাদের লিখতে হবে। তো আমরা একদম সবার প্রথমে যেটা জানি যে এনমোল গ্যাসের ক্ষেত্রে যখন গতিশক্তি আমরা চিন্তা করি, আমরা এটাকে বলি যে ই কে সমান F/2 nRT। ওকে, যেখানে আমাদের এই যে এফটা হচ্ছে কি, আমার এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। আচ্ছা, এবার দেখো ক্যাপিটাল এন সংখ্যক অণুর গতিশক্তি, তো এটা বের করার জন্য আমরা দেখো এইভাবে চিন্তা করতে পারি, যখন আমরা মোল নিয়ে আলোচনা করি, যখন মোল নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমাদের এখানে কি লিখতে হয়, আর লিখতে হয়, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক লিখতে হয়। তাহলে একটা বিষয় চিন্তা করো, আমরা বলতে পারি যে 1 মোল যেটা আছে, 1 মোল বা Na মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তোমরা জানো 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক অণু হয়। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক যে অণু, তার জন্য আমরা ব্যবহার করি কি, মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা বলি ক্যাপিটাল আর। তাহলে বলো তো একটি অণুর জন্য বা একক সংখ্যক অণুর জন্য আমি কি ব্যবহার করব, R/Na ব্যবহার করব। এখন এই যে R/Na, এই R/Na কে আসলে আমরা বলি হচ্ছে
বোলজম্যান ধ্রুবক, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই কে এর পরিচয় হচ্ছে বোলজম্যান ধ্রুবক। আচ্ছা, এবং আশা করি সবাই তোমরা এই বোলজম্যান ধ্রুবকের মানটা জানো। বোলজম্যান ধ্রুবকের মান কত? 1.38 ইন্টু 10⁻23। ওকে, সো উপরে হচ্ছে তুমি 8.314টা বসাই দিবা, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 বসাবা। ভাগ করলে তুমি বোলজম্যান ধ্রুবকের মানটা পেয়ে যাচ্ছ। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, এন মোল গ্যাসের গতিশক্তি আমরা বের করলাম। এখানে একক সংখ্যক অণুর জন্য বা একটা অণুর জন্য আমরা কত বের করলাম? একটা অণুর জন্য হচ্ছে আমাদের কে ব্যবহার করতে হয়। তাইলে বলো তো, একটা অণুর জন্য যদি কে ব্যবহার করতে হয়, তাইলে এই যে একটি অণুর গতিশক্তি যেখানে আমাদের এখানে বলছে, তার ক্ষেত্রে F/2 nRT লিখবো নাকি nKT লিখবো? কোনটা লিখবো বলো তো? একটু চিন্তা করে দেখো, আমরা এখানে বলছি এক সংখ্যক অণুর জন্য কে ব্যবহার করতে হবে, এই জন্য এই যেখানে একটি অণু বলছে সেখানে আমরা লিখবো F/2 nKT। ওকে ফাইন। সো এখানে মনে রাখবা, এই যে n এর পরিচয়, এই nটা আসলে কি বোঝায় বলতো? অণুর সংখ্যা, এবং সেটা হচ্ছে এখানে হবে 1। তাহলে অণুর সংখ্যা যদি একটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? F/2 KT। ওকে, এবার দেখো, একটি অণুর গতিশক্তি যদি F/2 KT হয়, তাহলে আমার ক্যাপিটাল এন সংখ্যক অণুর গতিশক্তি কি হবে? এই একটার সাথে ক্যাপিটাল এনটাকে গুণ দিতে হবে। তার মানে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল এন গুণ একটি অণু, একটি অণুর গতিশক্তি। তাইলে তুমি এন সংখ্যক অণুর গতিশক্তি পাবা। সেটা তাহলে ইকুয়েশন কি দাঁড়াইলো? F/2 ক্যাপিটাল এন কেটি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এখানে কি আছে? ডব্লিউ ভরের গ্যাসের গতিশক্তি। আচ্ছা, ডব্লিউ ভরের গ্যাসের যখন গতিশক্তি চিন্তা করতে হবে, তখন তোমাকে এই যে মূল সূত্র যে এনটা আছে, এন এর রেসপেক্টে চিন্তা করতে হবে। আমরা কি জানি বলতো? এন এর মানটা হচ্ছে ডব্লিউ বাই ক্যাপিটাল এম। তাহলে এই ইকুয়েশনটাতে আমি যদি এন এর মানটা এখানে বসাই দেই, তাইলে কিন্তু আমি ডব্লিউ ভরের গ্যাসের জন্য গতিশক্তিটা বের করতে পারবো। তাহলে আমি এখানে কি লিখতে পারবো বলতো? আমি এখানে লিখতে পারবো F/2, এরপরে যে এন এর বদলে আমি বসাবো ডব্লিউ বাই এম। সো ডব্লিউ বাই এম, তার সাথে এখানে আরটি। ওকে, এখানে এনটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে হবে। এখানে এনটা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, সো যদি একটা অণু হয় সেক্ষেত্রে এন এর মানটা হবে হচ্ছে 1, আর যদি একটা না হয়ে দুইটা হয়, তিনটা হয়, চারটা হয়, যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে আমার এন দ্বারা গুণ করতে হবে। ওকে, সো আশা করি আমরা সবাই মোটামুটি এখানে বুঝতে পারছি। এবার চলো সুন্দর একটা প্রশ্ন সলভ করি। বোলজম্যান ধ্রুবকের একটা আলোচনা এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মানটা আসলে কত। তাহলে দেখো, এখানে আমরা একটু একক সহ চিন্তা করব। আমরা জানি যে একটি, ধর আমরা যদি বলি যে একটি অণুর জন্য হচ্ছে আমাদের বোলজম্যান ধ্রুবকটাকে ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে একটি অণুর জন্য চিন্তা করতে হবে। এখন চিন্তা করো, আমরা যখন বলি যে 1 মোল, আমরা জানি 1 মোল গ্যাসের অণুর জন্য যে এনার্জিটা, যেটাকে আমরা বলি হচ্ছে ই, এই ভ্যালুটা কত? F/2 nRT। ওকে, সো 1 মোল গ্যাসের জন্য এই এন এর মানটা কত হবে? তখন 1 হবে। তখন এই ভ্যালুটা দাঁড়াবে F/2 RT। সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন 1 মোল গ্যাসে তোমরা জানো যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে একটি অণুর জন্য ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে? একটি অণুর জন্য ব্যবহার করতে গেলে আমাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। সুতরাং আমরা বলতে পারবো যে একটি গ্যাসের অণুর জন্য আমাকে তাহলে ই প্রাইমটা বের করতে হবে, সেটা হচ্ছে টোটালটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। এখন অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি আমি ভাগ দিই, তাহলে খেয়াল করো, এই টোটাল ইকুয়েশনটাকে এন দ্বারা বা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিলে F/2 R/N, আমরা একটা গুছাই লিখলাম, ইনটু হচ্ছে টি। এবং তোমরা দেখে আসছিলে একটু আগে যে একটি অণুর যে গতিশক্তি সেটা হচ্ছে আমরা প্রকাশ করি F/2 কেটি দ্বারা। তাইলে আমি কি বলতে পারি বলো? F/2 এতটুকুর মানটা হচ্ছে আবার F/2 কেটি। তাহলে আমরা নিচে লিখলাম F/2 কেটি। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো, এখানে আসলে একের সাথে আর কম্পারিজন লাগে না। আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে এখানকার দেখো R/N আর এখানকার যে কে, এরা দুজন কিন্তু পরস্পর সমান, তাই না? এরা দুজন পরস্পর সমান। তাহলে আমরা আসলে কি বলতে পারি?
আমরা বলতে পারি যে এখানকার কে এর যে ভ্যালু সেটা হচ্ছে R/NA। এখন দেখো ভাই, তোমার আসলে এই আর এর যে ভ্যালুটা সেটা আসলে কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। আর একটা বিষয় দেখো, এখানে কিন্তু 1 মোল গ্যাসের জন্য তুমি বের করছিলা, তাই না? 1 মোল গ্যাসের জন্য বের করছিলা। তাহলে 1 মোল গ্যাসের জন্য বের করলে সেটা কি মোল দ্বারা গুণ হয়ে গেছে? তাহলে সেটা হচ্ছে মোল দ্বারা কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখলাম? মোল লিখলাম। 1 মোল কি হয়ে গেছে? এখানে গুণ হয়ে গেছে, সেখানে 1 মোল লিখে রাখলাম। আচ্ছা, আর ডিভাইডেড বাই এখানে যে এন এর পরিচয় মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এটা তো আসলে কোনো একক নাই, কারণ সংখ্যা। এখন তুমি যদি ভাগ দাও ভাই, তাহলে খেয়াল করে দেখো, এই পার মোল আর এখানকার যে মোল, এই দুজন বাদ চলে যাবে। বাদ চলে গেলে তোমার এই মানটা ডিভাইড বাই এই মানটা, তোমরা জানো যে এই মানটা আসে হচ্ছে 1.38 ইন্টু 10⁻23। এই 10⁻23 উল্টায় যায়, তাহলে একক কি থাকে দেখো? জুল পার কেলভিন। জুল পার কেলভিন। এখানে 1 মোলটাকে কেন গুণ দেওয়া হয়েছে? কারণ প্রথমে যখন হিসাব করছি তখন 1 মোল গ্যাসের জন্য বের করছি। তাইলে জুল পার মোল পার কেলভিন আসলে কি বোঝায়? যে এত জুল এত মোলের জন্য, পার মোলের জন্য মানে প্রতি মোলের জন্য, প্রতি কেলভিনের জন্য। তাহলে প্রতি মোলের সাথে যদি আমি প্রতি মোলকে গুণ করে দেই, মানে পার মোলের সাথে 1 মোলকে গুণ করে দেই, তাহলে মোল মোল কি যাবে? বাদ যাবে। তাহলে আমাদের এই বোল্টজম্যান ধ্রুবকের মানটা হচ্ছে এত, আর একক হচ্ছে এত। আশা করি সবার মনে থাকবে। আচ্ছা, এবার দেখো একটা ইজি প্রশ্ন কি বলছে। 27°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, তাহলে 27°C তাপমাত্রা বলা মানে ভাই তোমার টেম্পারেচার আছে হচ্ছে 27 প্লাস 273 কেলভিন। তার মানে আমরা আসলে কত লিখতে পারবো? 300 কেলভিন লিখতে পারবো। আচ্ছা, দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস বলছে, ফাইন। প্রতিটি অণুর গড় রৈখিক গতিশক্তি। দেখো যখন গড় শব্দটা দেখবা ভাই, মনে রাখবো গড় রৈখিক গতিশক্তির মান হবে সব সময় 3/2। দেখো প্রতিটি অণু বলছে, প্রতিটি অণু বলা মানে আমরা জানি কে ব্যবহার করতে হবে, তাইলে 3/2 কি হবে? কেটি হবে। প্রতি অণু মানে তোমার এন এর যে মান, সে এন এর মানটা আসলে কত? 1। তো সেটা আমরা এখানে আর লিখি নাই। তো গড় রৈখিক যে গতিশক্তি বললে সেটা দ্বিপারমাণবিক হইলেও, দেখো এটা দ্বিপারমাণবিকের জন্য আমরা জানি যে ঘূর্ণনের ক্ষেত্রে আমার হিসাব করতে হয় হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 2। আমরা যে বলছিলাম, দেখো চার্টে আমরা বলছিলাম যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও আমরা ঘূর্ণন ধরবো হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ঘূর্ণন ধরছি হচ্ছে 2। আর গড় রৈখিক গতিশক্তি বললে আমরা সরাসরি 3/2 কেটে লিখবো। এখন দেখো এখানে আমরা সরাসরি কি লিখতে পারি? মান বসাইতে পারি। তাহলে 3/2 কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23, আর টি এর মান হচ্ছে 300। আচ্ছা, সো এই ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, চলো। দেখো আমাদের চলে আসছে 6.21 ইন্টু 10⁻21। যেহেতু গতিশক্তি, তার মানে একক হবে কি? জুল। ওকে, এবার চলো পরের প্রবলেমটা করে ফেলি। গড় ঘূর্ণন গতিশক্তি জিজ্ঞাসা করছে। গড় ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে আমার যে এনার্জির ভ্যালুটা হবে সেটা হবে হাফ। এখানে সরাসরি হাফ না লিখে F/2 লিখে ফেলি একবারে। আচ্ছা, সো F/2, যেহেতু এখানে একটি অণুর কথা বলা হয়েছে, যে প্রত্যেক ক্ষেত্রে প্রতিটি অণু বলছে, তাহলে এখানে সরাসরি আমরা কেটে লিখতে পারবো। আচ্ছা, এবার এফ এর মানটা হচ্ছে 2, যেহেতু শুধুমাত্র ঘূর্ণন চাইছে আমাদের, এফ এর মানটা হচ্ছে 2। সো 2/2 কেটি, তার মানে আসলে শুধুমাত্র কেটি, তার মানে 1.38 ইন্টু 10⁻23। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে শুধুমাত্র টেম্পারেচার, হুইচ ইজ 300 কেলভিন। তাহলে এই মানটা শুধুমাত্র আমরা গুণ করব। দেখো কত আসে? 4.14 ইন্টু 10⁻21 জুল। ওকে, আশা করি আমরা বুঝতে পারতেছি যে কিভাবে আসলে আমাদের এই গতিশক্তি বের করতে হয়। এখানে যদি এমন চাইতো যে মোট গতিশক্তি কত, যদি এখানে এমন চাইতো যে মোট গতিশক্তি কত, মোট গতিশক্তি বললে আমরা কি করতাম বলতো? আমরা F/2 কেটি করতাম। তখন এই ক্ষেত্রে যেহেতু কার্বন ডাই অক্সাইড
তার ক্ষেত্রে মোট যে ডিগ্রি অফ ফ্রিডম আমরা পড়ছিলাম মোট হচ্ছে 5, তখন আমরা এফ এর মানটা কত বসাই দিতাম? 5 বসাই দিতাম। আচ্ছা, কিন্তু দেখো এখানে যেহেতু মোট গতিশক্তি চাই নাই, আমরা অ্যান্সারে কিন্তু সেটা লিখি নাই, তবে যদি চাই এভাবে লিখতে হবে। তো এই টাইপগুলোই আসে, গড়ের পার্টটা আসে, গড় রৈখিক গতিশক্তি কত। রৈখিক বললে আমরা তখন কি বসাই? এই রৈখিক বললে আমরা তখন হচ্ছে এফ এর মানটা কত বসাই? এফ এর মান বসাই হচ্ছে 3। এই ঘূর্ণন বললে আমরা এফ এর মান বসাই 2। তাহলে এখানে 3/2 কেটি, এখানে 2/2 কেটি, এই দুটা মিলে আমার মোট চলে আসতো হচ্ছে 5/2 কেটি। তো এখানে আলাদা আলাদা চাইছে, আমরা অ্যান্সার আলাদা আলাদা রাখছি। ওকে, এবার দেখো গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির কত অংশ। তো আমরা আসলে কি জানি বলতো? আমরা এরকম একটা ইকুয়েশন দেখছিলাম যে পিভি ইকুয়ালস টু 1/3 mn c স্কয়ার, যেখানে এই mn এর ভ্যালুটা হচ্ছে আমাদের টোটাল যে ভর, অর্থাৎ 1/3 mc স্কয়ার। এরপর আমরা কি করছিলাম বলতো? এরপর আমরা যে mc স্কয়ার, যেটা মানে ভরের সাথে যে তোমার যে বেগের স্কয়ারটাকে গুণ আছে, ওটাকে আমরা হাফ mv স্কয়ার ফরম্যাটে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা কি করছিলাম? হাফ mc স্কয়ার, আর এখানে দেখো 1/3 আগে থেকে আছে, তুমি নিচে তুমি একটা 2 এক্সট্রা নিছো, তাহলে এখানে কি লিখতে হবে? 2/3 ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এবার এই যে হাফ mc স্কয়ার, এটা আসলে কি এনার্জি, এজন্য আমরা এখানে কি লিখতে পারি? 2/3 ইন্টু এনার্জি মানে গতিশক্তি। তাহলে এখানে খেয়াল করো কি লেখা যায়? পিভি সমান 2/3 ই। এটাকে মুখস্থ রাখলেও তোমরা পারো, মুখস্থ রাখলে বরঞ্চ তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা আমরা এখানে পাইছি, এখানে বলছে একক আয়তন। একক আয়তন বলা মানে এই ভি এর যে মানটা, সেই ভি এর মানটা কত চিন্তা করতে হবে ভাই? ভি এর মানটা চিন্তা করতে হবে হচ্ছে তোমার 1। তাহলে ভি এর মান যদি 1 হয়, তাহলে এই পি এর যে মানটা দাঁড়াবে সেটা কত দাঁড়াবে বলতো? 2/3 ই। তো এখানে বলছে গতিশক্তির কত গুণ, তাহলে দেখো গতিশক্তির কত গুণ? 2/3 গুণ, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এবারে দেখো 27°C তাপমাত্রায় দুটি অক্সিজেন পরমাণুর গতিশক্তি আসলে কত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। তো এই প্রশ্নটায় এটার যে অ্যান্সারটা একটু সমস্যা আছে। কি সমস্যা? খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন পরমাণুর কথা এখানে বলছে, কয়টা বলছে? দুইটা বলছে। যেহেতু পরমাণুর কথা বললো, তাহলে আমরা হিসাবটা কিভাবে পারছি? আমরা হিসাবটা জানি যে আমাদের গতিশক্তির মানটা হয় হচ্ছে, যেহেতু দুইটা বলছে এবং অক্সিজেন বলছে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হওয়া উচিত? 5 হওয়া উচিত। তাহলে 5/2 কেটি, বিষয়টা এমন হওয়া উচিত। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি মান বসাও, তাহলে 2 আর 2 কাটা গিয়ে এখানে থাকবে কত? 5 কেটি। তো 5 কেটি করে মান বসাই দেখবা যেখানে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা মিলবে না। ওকে, এখানে অ্যান্সারটা আসলে মিলবে না। এখন যেহেতু অ্যান্সার মিলে নাই, তাহলে আমাদের আসলে কি করতে হবে? আমাদের গতিশক্তি বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, বইয়ে দেখবা প্রশ্নে যখন সলভ করা থাকে, অনেক সময় আমাদের কি করা থাকে? ওই 3/2 কেটিটাকে ইউজ করা হয়। সব থেকে বেশি থাকবে দেখবা হচ্ছে কেমিস্ট্রিতে। তাহলে এখানে ওই 3/2 কেটি ইউজ করব, এবং যেহেতু দুইটি অক্সিজেন পরমাণু বলছে, তো আমি এখানে 2 দ্বারা কি করব? গুণ করব। তাহলে এখানে কি চলে আসে দেখো, 2 আর 2 কাটা গিয়ে থাকবে হচ্ছে 3 কেটি। এবার মান বসাই দেখো, 3 ইন্টু 1.38 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে টেম্পারেচার কত বলছে? 27। তো 27 টেম্পারেচার থাকলে আমরা কি জানি? 273 যোগ করলে এখানে আসে হচ্ছে 300 কেলভিন। তাহলে এখানে 300 কেলভিন লিখে দিই। এখন হিসাব করলে বুঝতে পারবা যে অ্যান্সার আসলে আমাদের কত আসে। ওয়ান 1.242 ইন্টু 10⁻20 জুল। তাহলে এখানে যদি অ্যান্সারের সাথে মিলাইতে চাও, তাহলে খেয়াল করে দেখো, আমার 1.242 যেটা আছে, তার সাথে আমার যে সি নাম্বারটা আছে, সি নাম্বারের যে পাওয়ারটা, সি নাম্বারের পাওয়ারটা মিলে না। দেখো প্রথম অংশ মিলে কিন্তু পাওয়ার মিলে না, এখানে −20, এখানে −21। তাহলে পাওয়ারটাকে মিলাইতে হবে। পাওয়ারটাকে মেলানোর জন্য দেখো উপর আর একটা 10⁻21 আছে। তাইলে আমি যদি এখানে জোর করে 10⁻21 বানাই, যদি আমি এখানে জোর করে 10⁻21 বানাই, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি এখানে তার মানে 10 দ্বারা ভাগ দিছো, তাহলে তোমার এই মানটাকে 10 দ্বারা গুণ করতে হবে। এই মানটাকে 10 দ্বারা গুণ করলে কত হবে বলতো? এই মানটাকে 10 দ্বারা গুণ করলে হবে 12.42 এত জুল। তাহলে অপশনের সাথে মিলাই যদি চিন্তা করো, আমাদের অ্যান্সার আসলে কোনটা বলতো? আমাদের অ্যান্সার হবে প্রথমটা। আচ্ছা, এবারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে
2021 সালে একটা প্রশ্ন আসছে, দেখো কি আসছে, যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে। তো এটা একদম সংজ্ঞা থেকে আসে যে গতিতত্ত্ব অনুসারে যে 0 কেলভিন তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, সেখানে গতিশক্তিটা কত হবে, 0 হবে। ওকে, সো এইটার হিসাব করার জন্য ইকুয়েশন যদি ইউজ করতে চাও তাহলে কি করতে হবে, F/2 n RT। তো ওই ক্ষেত্রে আমার যেই টি এর মানটা, সেই টি এর মানটা যেহেতু 0 কেলভিন, তাহলে এনার্জিটাও কত আসবে, 0 জুল আসবে। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। দেখো, ক্যাপিটাল টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি আসলে কত হবে। আমরা একটা কথা বলছিলাম যে গড় গতিশক্তি দেখলে 3/2 RT বসাবা অথবা 3/2 KT বসাবা। এখন RT বসানো যাবে না, কারণ কি, কারণ এখানে দেখো কি বলছে, একটি অণুর কথা বলছে, এবং গড় যখন হিসাব করা হয় ভাই, তখন কিন্তু একজনের জন্য হিসাব করা হয়। ধরো তোমার একটা গ্রামে এক একজন মানুষের বয়স এক এক রকম, এবং তারা কিন্তু সবাই সমানভাবে বাঁচে না। কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে। কিন্তু যখন আমরা গড় আয়ু বলি, ধরো আমি বললাম গড় আয়ু 70 ইয়ার্স, সবাই তো 70 বছর বাঁচে না, তাই না? তো ওই 70 বছরটা একজনকে নির্দেশ করে, ঠিক আছে? এই জন্য যখন গড় শব্দটা দেখবা, তখন একটি অণুর কথা চিন্তা করবা। তাহলে একটি অণুর গড় গতিশক্তি বলছে, তাহলে কি করতে হবে, 3/2 KT ইউজ করতে হবে। আমরা বলছিলাম গড় থাকলে এই 3/2 KT ব্যবহার করবা। ওকে, এবার একটি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা, একদম সরাসরি সহজ বিষয়, চারটেই ছিল। দ্বিপারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হয় 5। এবার দেখো 27°C তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তির পরিমাণ। সো এখানে যে 1 মোল হিলিয়াম গ্যাসটা আসলে কেমন বলতো, নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো কি, কয়টা পরমাণু আছে, একটা পরমাণু। তাহলে কি চিন্তা করতে হবে, এটা হচ্ছে এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে যখন আমরা গতিশক্তি চিন্তা করি, কি করি দেখো তো, বলছে 1 মোল, তাইলে F/2 RT। এক পরমাণু গ্যাসের জন্য F এর মানটা হচ্ছে 3, তাহলে আমরা এখানে লিখতে পারবো 3/2 RT। এবারে মানগুলো বসাই দাও, 3/2 8.314, টেম্পারেচার দেখো কত বলছে, 27, তার মানে আমার টি এর ভ্যালু হবে 300 কেলভিন। সেখানে 300 কেলভিন বসাও, তাহলে ক্যালকুলেশন করলে এখানে দেখবা 3 × 300, সেখানে আসতেছে হচ্ছে 150, 150 সাথে 3 গুণ হলে 450 বা 450। ওকে, সো এইখানে এই ভ্যালুটা যত আসে, এখন দেখো এই ভ্যালুটা কত কিভাবে চিন্তা করবা, 450 এর সাথে 8.314। তো যে শর্টে চিন্তা করতে পারো যে আমাদের এখানে 450 এর সাথে ধরো 8.314 না চিন্তা করে 8.3 নিলা, তো 8.3 নিয়ে গুণ করে, সাইডে গুণ করে, তারপর হচ্ছে অপশনটা মিলাই দিবা। তো আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলি। ওকে, আমাদের অ্যান্সার আসে হচ্ছে 3741.3 জুল। তাহলে খেয়াল করো অপশনের সাথে সবচেয়ে বেশি মিলে হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটা। ওকে, সো তোমরা যখন এই ক্যালকুলেশনটা করবা হাতে কলমে, তখন কিভাবে করবা, 450 × 8.3, তোমার একদম 1/4 নিয়ে হিসাব করা দরকার নাই। এখন 8.3 এর যে হিসাবটা, সেটা আবার কিভাবে করে, এখানে 83 চিন্তা করে হিসাব করবা, তারপর যে মানটা আসবে সেই মানটার এক ঘর বাম পাশে শিফট হয়ে তুমি হচ্ছে দশমিকটা বসাই দিবা, তাহলে দেখবা তোমার অ্যান্সারটা হচ্ছে এটার কাছাকাছি চলে আসবে। ওকে, এবারে দেখো একটি কণার স্বাধীনতার মাত্রা 5। ওকে ফাইন, শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত। তা আমরা জানি যে প্রতিটি স্বাধীনতার মাত্রা বরাবর শক্তি কিভাবে বন্টন হয়, শক্তি বন্টন হয় শক্তি বন্টন হয় 1/2 KT আকারে। তাহলে প্রতিটি F বরাবর বা প্রতিটি স্বাধীনতার মাত্রা বরাবর শক্তি হচ্ছে 1/2 KT আকারে বন্টন হয়। তাইলে আমার এখানে যেহেতু স্বাধীনতার মাত্রা 5 আছে, তাহলে 5টার জন্য কত হবে বলতো, তাহলে 5টার জন্য আমার কত আসবে, 5 × 1/2 KT, তার মানে কত, 5/2 KT। তার মানে আমার অ্যান্সারের ডি হচ্ছে কারেক্ট। আচ্ছা, এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সালে একটা রিটেন প্রশ্ন আসছিল। প্রশ্নটা কিভাবে চিন্তা করা যায়, দেখো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ বলা আছে। তাহলে চাপের সমীকরণ বলা থাকলে আমরা এই ইকুয়েশনটা একটু লিখে রাখি, P = 1/3
রো ভি স্কোয়ার। দেখো কি বলছে, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, এটা কিন্তু আমরা রো যে গ্যাসের ঘনত্ব না বললেও জানি, এবং ভি স্কোয়ার হচ্ছে অণুর গড় বর্গ বেগ, মানে সিআরএমএস এর কথা বলছে। ফাইন। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তির মান হচ্ছে E = 3/3kT/2। এখন ভাই একটু জিনিস চিন্তা করো, এই যেহেতু আমাদের বলছে যে ভি স্কয়ার হচ্ছে অণুর গড় বর্গ বেগ, যেহেতু গড় বর্গ বেগ শব্দটা উচ্চারিত হয়েছে, তার মানে এই ভি স্কয়ারের মানটা আমরা আগে থেকে জানি। তাহলে আমরা একটা কাজ করি, একটু ভেঙে লিখি। আমরা এই রোটাকে কিভাবে লিখতে পারি? তোমরা জানো রো মানে হচ্ছে m/v, যেখানে এই এমটা হচ্ছে তোমার অণুর কি ভর, আর ভিটা হচ্ছে তোমার আয়তন। ওকে, তাহলে এই রোটাকে বদলে আমরা লিখতে পারি m/v, আর এই ভিটাকে আমরা একটু বাঁকা করে লিখলাম বোঝার স্বার্থে। এখন দেখো এই পাশে হচ্ছে আমাদের পি রয়ে গেছে। এখন এই যে ছোট এম যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ভর, আমরা আবার কি জানি যে মোল সংখ্যার মানে হচ্ছে কতটুকু ভর তোমার আছে অ্যাভেলেবল ডিভাইড বাই তোমার যেই আণবিক যে ভরটা, আচ্ছা, বা পারমাণবিক যে ভরটা। তাহলে এখানে ছোট এম এর যে মানটা, ছোট এম এর মানটা কত আসে বলতো? স্মল এন ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এই যে ছোট এম এর যে মানটা, এম এর মানটা আমরা একটু বসাবো। তাহলে খেয়াল করে কি লেখা যায়, ভিটাকে এই পাশে গুণ করে দেই, সো পিভি, আর এখানে 1/3 ছোট এম এর মানটা বসাই দিব, তাহলে স্মল এন ইন্টু ক্যাপিটাল এম ভি স্কোয়ার। এখন দেখো ভাই, এইখানে যে পোর্শনটা এই পিভি, আমরা আদর্শ গ্যাসের গতিশক্তি থেকে কি জানি, আদর্শ গ্যাসের সূত্র থেকে কি জানি, পিভি সমান এনআরটি। তাহলে পিভি এর নিচে কি লিখতে পারবো? এনআরটি লিখতে পারবো। আর এই পাশে আছে 1/3 এন ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে দেখো দুই পাশে আমার এই এন এবং এন কি চলে যায়, বাদ চলে যায়। দুই পাশে এন বাদ গেলে আমরা এখানে কি লিখতে পারি, ভি এর যে মানটা সেটা হচ্ছে 3RT/m, এখানে স্কোয়ার আছে। ওকে, এই মানটা হচ্ছে আমরা পাইছি যে ভি স্কোয়ারের মানটা 3RT/m, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে গড় বর্গ বেগ যে নির্দেশ করে ওইখান থেকেও কিন্তু আসলে লেখা যায়। এখন দেখো ভি স্কোয়ারের মান আমরা পাইছি, আমাদের কি জিজ্ঞাসা করছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি চাইছে। তো আমরা যদি মোট গতিশক্তি বের করতে চাই, সেটা আসলে আমাদের কত বলতো? হাফ এম ভি স্কোয়ার। এখন চিন্তা করো, মোট গতিশক্তির ক্ষেত্রে এম এর যে মানটা আছে, আমরা যদি এম এর মানটা একটু চিন্তা করি, অথবা যদি ভি স্কোয়ারের মানটা বসাই দিই, তাহলে কি হবে দেখো, এই এম এর মানটা হচ্ছে আমাদের স্মল এন ইন্টু ক্যাপিটাল এম। আচ্ছা, আর ভি স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের 3RT/m। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ছোট করে কাটাকাটি যাচ্ছে। কিভাবে দেখো, এই এম আর এম বাদ, আর হচ্ছে আমাদের তাহলে এই পোর্শনে কি লেখা যাবে, আমরা লিখতে পারবো 3/2 এন আর টি। ওকে, সেটা হচ্ছে আমাদের মোট যে গতিশক্তিটা আছে। এখন দেখো ওরা বলছে গড়, তো গড় আসলে কি বলতো? গড় গতিশক্তি হচ্ছে, ধরো ই প্রাইম ধরলাম, সেটা হচ্ছে মোট গতিশক্তিকে কয়টা সংখ্যা তোমার কাছে আছে সেই সংখ্যা দ্বারা তুমি কি দিবা, গুণ দিবা। আচ্ছা, এবার এই সংখ্যা মানে আবার কি বলতো? আমরা জানি যে মূল সংখ্যা মানে সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই সংখ্যার মানটা আবার কি হবে? মূল সংখ্যার সাথে অ্যাভোগাড্রো সংখ্যার গুণফল। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যার গুণফল আমার সাথে লিখতে হবে। তাহলে চলো মানটা বসাই। এখানে আমরা লিখতে পারবো এর মানটা 3/2 এনআরটি, আর এখানে ক্যাপিটাল এন এর মানটা হচ্ছে স্মল এন ইন্টু এন এ। তাহলে দেখো এই যে পোর্শনটা, এখান থেকে এন এবং এন কি যায়, বাদ যায়। বাদ গিয়ে আমাদের আসলে কি থাকে, আমরা লিখতে পারবো 3/2 R/N এ ইন্টু টি। আর তোমরা ঠিক ভালো করেই জানো যে আমাদের এই পোর্শনে R/N এর মানটা হচ্ছে কে, মানে বোলসম্যান ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারবো, 3/2 কেটি। ওকে, সো খেয়াল করো, যেখানে আমাদের অণুর গড় গতিশক্তি প্রমাণ করতে বলছে 3kT/2, আমরা সেই জিনিসটা এখানে প্রমাণ করে ফেলছি। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো পরবর্তী টাইপ হচ্ছে আমাদের গড়মুক্ত পথ, এবং গড়মুক্ত পথের হিসাবটা একদম গুচ্ছতে 22-23 রিসেন্টলি আসছে। এরপর ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জগন্নাথে আসছে। তাইলে এমসিকিউ এবং রিটেনের মধ্যে আমাদের যে কম্পারিজনটা, দেখো রিটেন এখনো আসে নাই, তো না আসলেও যে আসলে আসবেই না এমন কিন্তু কোনো কথা নাই, তো সামনে কিন্তু আসতেও পারে, তো ওইভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এখন দেখো গড়মুক্ত পথ আসলে কি বোঝায়? গ্যাসের অণুগুলোর পরস্পর ধাক্কার ভেতর
অতিক্রান্ত গড় দূরত্বকে গড়মুক্ত পথ বলে, একে ল্যামডা দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা এটাকে একটু তত্ত্বীয়ভাবে চিন্তা না করে একটু ফিল করার চেষ্টা করি। দেখো, ধরে নাও আমাদের এখানে যে গ্যাসের অণুগুলো আছে, সেই গ্যাসের অণু মনে করো এই গ্যাসের অণুটা এর সাথে সংঘর্ষ হয়েছে, এরপর এর সাথে মনে করো এর সংঘর্ষ হয়েছে, এরপর এর সাথে এর সংঘর্ষ, তারপর ধরো এই সংঘর্ষটা, তারপর ধরো এই সংঘর্ষ, তারপর ধরো এই সংঘর্ষ। তাহলে খেয়াল করো এখানে যে এইখান থেকে এইখানে অণুটা গেল, তো এই দুটা গিয়ে পরস্পর কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। আচ্ছা, তারপরে এই অণুটা এখানে যদি আঘাত করে তাহলে এখানে একটা সংঘর্ষ, এখানে একটা সংঘর্ষ, এভাবে অনেকগুলো সংঘর্ষ হয়েছে। তাইলে দেখো এই পথের মধ্যে কি কোনো সংঘর্ষ হয়েছে বলতো? এই পথের মধ্যে কয়টা সংঘর্ষ হয়েছে? কোনো সংঘর্ষ হয়েছে না। যখন টাচ করছে তখন সংঘর্ষ হয়েছে। তাহলে এতটুকু পথ সে যখন চলছে, দেখো যে চলছে চলছে সংঘর্ষ হয় নাই, চলছে সংঘর্ষ হয় নাই, চলছে সংঘর্ষ হয় নাই, চলছে সংঘর্ষ হয় নাই, যখন এখানে গেছে তখন সংঘর্ষ হয়েছে। তাহলে এই যে পথটা, এর মধ্যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত কোনো সংঘর্ষ কিন্তু আসলে হয় নাই। তাহলে যতটুকু পথ সে সংঘর্ষ মুক্ত ভাবে চলে, সেটা হচ্ছে আমাদের মুক্ত পথ। চিন্তা করো, ধরো একটা একটা গাড়ি তোমার কাছে আছে, ধরো এটা হচ্ছে তোমার একটা গাড়ি, আর এটা হচ্ছে তোমার আর একটা গাড়ি। এবার মনে করো এই গাড়িটা এই গাড়ির সাথে এভাবে গিয়ে আঘাত করছে, তাহলে এখানে গিয়ে সংঘর্ষটা হবে, কিন্তু এই টোটাল পথে কিন্তু কোনো সংঘর্ষ হয়েছে হয় নাই। তাহলে এই পথে কোনো সংঘর্ষ হয়নি। লিখে রাখি, এতটুকু পথে সংঘর্ষ হয়নি। যেহেতু এতটুকু পথে সংঘর্ষ হয়নি, তাকে আমরা মুক্ত পথ বলতে পারি, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে। ধরো এটা হচ্ছে ল্যামডা 1, ধরো এটা হচ্ছে ল্যামডা 2, ধরো এটা হচ্ছে ল্যামডা 3, এটা ধরো ল্যামডা 4, এটা ধরো ল্যামডা 5, এবং অসংখ্য ল্যামডা থাকতে পারে। এখন যেহেতু এক একটা মুক্ত পথ এক এক রকম, একটা ছোট একটা বড়, তো যখন একটা ছোট একটা বড় হয়, যখন ডিসপারশন হয় এরকম একটা ভ্যালুর, সেক্ষেত্রে তার গড় আমরা বের করি। তাহলে সেই গড় মুক্ত পথটা কত হবে বলতো? সবগুলো সবগুলো মুক্ত পথের যোগফল ডিভাইডেড বাই কি, কয়টা অণু আছে সেই অণুর সংখ্যা দ্বারা কি দিতে হবে, ভাগ। অর্থাৎ কি লিখতে হবে, ধরো ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3, এভাবে যতগুলো থাকবে ল্যামডা এন পর্যন্ত যদি থাকে, তাকে এন দ্বারা ভাগ করতে হবে। সেখানে এনটা আসলে কি, এন হচ্ছে মোট অণুর সংখ্যা। আচ্ছা, এবারে দেখো আমাদের এই গড়মুক্ত পথের যে ব্যাখ্যাগুলো বা যে থিওরিগুলো, সেগুলো তোমরা জানো যে তিনজন দিছে, ক্লসিয়াস, ম্যাক্সওয়েল এবং হচ্ছে বোলজম্যান। সো ক্লসিয়াসের ইকুয়েশনটা আসলে কি আমরা জানি, 1/n পাই সিগমা স্কোয়ার। আচ্ছা, ম্যাক্সওয়েলেরটা আমরা জানি 1/√2 n পাই সিগমা স্কোয়ার। আর বোলজম্যানের ক্ষেত্রে আমরা জানি 3/4, এ বাদে বাকি যে অংশ সেটা সেম থাকে, অর্থাৎ n পাই সিগমা স্কোয়ার। আচ্ছা, এখন তিনজন আসলে কখন কোনটা ব্যবহার করবা সেটা কিভাবে চিন্তা করব? আমরা জানি যে আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হচ্ছে ম্যাক্সওয়েল, এজন্য দেখো এখানে কালার করা আছে, কিছুই না বললে হচ্ছে আমরা ম্যাক্সওয়েল ব্যবহার করব। এখন এখানে একটা কথা আছে, কি কথা, যে ক্লসিয়াস এবং ম্যাক্সওয়েলের মধ্যে তাইলে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যখন ক্লসিয়াস চিন্তা করছে, তো ধরো একটা এরকম একটা গ্যাসের অণু, একটা পাত্র আমাদের কাছে আছে, এবং ধরো এখানে অসংখ্য অসংখ্য ধরো গ্যাসের অণু এখানে আছে। এই ক্লসিয়াস চিন্তা করছে অসংখ্য গ্যাসের অণুর মধ্যে যে কোনো একটা গ্যাসের অণু, শুধুমাত্র একটি গ্যাসের অণু হচ্ছে কি হবে, গতিশীল হবে। তাহলে শুধুমাত্র ধরো এটা হচ্ছে আমাদের গতিশীল, আর বাদ বাকি যে গ্যাসের অণুগুলো আছে বাকি সবাই হচ্ছে স্থির। তাহলে গতিশীল কি, একটি মাত্র হচ্ছে তোমার গতিশীল। আচ্ছা, ম্যাক্সওয়েল কি চিন্তা করছে? ম্যাক্সওয়েল চিন্তা করছে তোমার যে গ্যাসের পাত্রটা থাকবে, গ্যাসের যে পাত্রটা থাকবে সেই পাত্রে আমরা যদি রেড ডট দ্বারা হচ্ছে গতিশীল অণুর সংখ্যা বুঝাই, তাহলে গ্যাসের পাত্রে সবাই গতিশীল থাকবে। আমরা বলবো প্রতিটি অণুই গতিশীল। ওকে, সো ম্যাক্সওয়েল চিন্তা করছে প্রতিটি অণুই গতিশীল,
আর ক্লসিয়াস চিন্তা করছে শুধুমাত্র একটি মাত্র অণু গতিশীল। তাহলে বলতো প্র্যাকটিক্যাল আসলে কোন কেস? গ্যাসের অণুর ক্ষেত্রে তেমন হবে না যে একটি গ্যাসের অণু দৌড়াদৌড়ি করতেছে, বাকি সব গ্যাসের অণু চুপচাপ বসে আছে, এমন তার হয় না। সবাই দৌড়াদৌড়ি করে, সবাই গতিশীল থাকে। তাহলে বাস্তবতার সাথে আসলে কোনটা বেশি মিলে বলতো? ম্যাক্সওয়েল। এই কারণে আসলে আমরা ম্যাক্সওয়েলটা সব থেকে বেশি ব্যবহার করি। আচ্ছা, এখানে এন এর সংখ্যা আশা করি তোমরা জানো যে এখানে এন বলতে আমাদের বোঝায় হচ্ছে প্রতি একক আয়তনে, প্রতি বলতে পারে বা একক আয়তনে বলতে পারে, গ্যাসের অণুর সংখ্যা। আচ্ছা, আর এখানে এই পাই তো বুঝোই তোমরা, সিগমাটা আসলে এখানে কি বুঝায়? সিগমা বোঝাচ্ছে গ্যাসের অণুর ব্যাস। এখানে কিন্তু ভুলেও ব্যাসার্ধ বইল না, এটা হচ্ছে গ্যাসের অণুর ব্যাস। আচ্ছা, তো চলো এখান থেকে আরেকটা কনসেপ্ট আমরা চিন্তা করি একটু। দেখো, ধরো তোমার যদি এইখানে একটা গ্যাসের অণু থাকে, আর তোমার ধরো যদি এখানে আরেকটা গ্যাসের অণু থাকে, তাইলে তাদের মধ্যবর্তী এই যে পথটা, এই পথটাকে কিন্তু আমরা কি বলতেছি? যে পথে কোনো সংঘর্ষ হয় নাই, একদম কানেক্ট হওয়ার পরে সংঘর্ষ হয়েছে, তাহলে এই সংঘর্ষ মুক্ত পথটাকে আমরা বলতেছি গড় মুক্ত পথ। তাহলে এটা হচ্ছে আমার পথের সমান। এখন আমরা বলো কি জানি? আমরা জানি হচ্ছে এস সমান ভিটি, তাই না? যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণ কি সময়। এখন চিন্তা করো, আমি যদি এটা চিন্তা করি যে আমার যে দূরত্বটা, সেই দূরত্ব এখানে ল্যামডার ইকুয়াল, অর্থাৎ এই পথটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি, তাইলে বলতো বেগটা কোনটা হবে? গ্যাসের বেগ। আর গ্যাসের একটি অণুর বেগ হচ্ছে কি? সিআরএমএস। তাহলে বেগের বদলে আমরা কি বলতে পারি? সিআরএমএস বলতে পারি। আর সংঘর্ষ হয়েছে কয়টা? একটা সংঘর্ষ হয়েছে, অর্থাৎ একটা পর্যায়কাল চিন্তা করতে পারো, মানে ক্যাপিটাল টি। তাইলে তুমি ইকুয়েশনটা কিভাবে চিন্তা করতে পারো? এস সমান ভিটি থেকে ল্যামডা ইকুয়ালস টু সিআরএমএস ইনটু টি। সো সেই ইকুয়েশনটা হচ্ছে এখানে লেখা আছে। আর প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কার সংখ্যা, দেখো ভাই, প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কা তুমি এভাবে চিন্তা করো যে আমাদের ক্যাপিটাল টি সময়ে ধাক্কার সংখ্যা মনে করো একটি, তাই না? আমরা এটাই বললাম যে একটি ধাক্কা যখন হবে তখন আমরা টি এর বদলে ক্যাপিটাল টিটা ব্যবহার করি। তাহলে চিন্তা করো, টি সময় না চিন্তা করে আমি যদি প্রতি সেকেন্ডে চিন্তা করি, অর্থাৎ একক সময় চিন্তা করি, তাহলে ধাক্কার সংখ্যাটা কি দাঁড়াবে? 1/t। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা মানে হচ্ছে 1/t বুঝায়, তার মানে আমাকে 1/t এর মান বের করতে হবে। আর এখানে খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি 1/t এর মান বের করতে চাই, তো টিটাকে এই পাশে নিয়ে গেলেই হবে। সেটা হবে 1/t সমান সিআরএমএস বাই ল্যামডা। সেখানে আমরা কি লিখতে পারি? সিআরএমএস বাই ল্যামডা। ওকে, সো যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন পারি। চলো নতুন দুটো সম্পর্ক বা তিনটা সম্পর্ক আমরা দেখে নেই, যে গড় মুক্ত পথের সাথে কার কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক। এখন দেখো, আমাদের এই ইকুয়েশন গুলো থেকে আসলে দেখা যায় যে গড় মুক্ত পথের সাথে আমাদের যেই সিগমাটা আছে, অর্থাৎ আমার যে গ্যাসের অণুটা আছে, তার সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? আর তার সংখ্যার সাথে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে খেয়াল করো, এখানে আমাদের গড় মুক্ত পথ, গ্যাসের যে ঘনত্ব আছে বা অণুর যে ব্যাসটা আছে বা তাপমাত্রা আছে, তিনটা সম্পর্ক এখানে বলা। তো আমরা প্রথমে ব্যাসের জন্য চিন্তা করি। আমরা দেখছি যে ব্যাসের সাথে সে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। সো এই বিষয়টা আমরা আগে থেকেই জানি। এখন এই দুটা বিষয় আমাদের একটু নতুন করে চিন্তা করতে হবে। দেখো, আমরা কিন্তু এটাও জানি যে গড় মুক্ত পথ হচ্ছে গ্যাসের অণুর যে সংখ্যাটা আছে, এই সংখ্যার ব্যস্তানুপাতিক। এটাকে আমরা বলতে পারি গ্যাসের অণুর সংখ্যা। আচ্ছা, এবার একটা বিষয় চিন্তা করো, গ্যাসের অণুর সংখ্যা যত বাড়বে, গ্যাসের অণুর সংখ্যা যত বেশি বাড়বে, গ্যাসের ঘনত্ব তত বৃদ্ধি পাবে না? একটা রুমে যত বেশি সংখ্যক মানুষ থাকবে, বা একটা দেশে যত বেশি মানুষ থাকে, জনসংখ্যার ঘনত্ব তত বেশি থাকে, তাহলে সংখ্যা বেশি হওয়ার কারণে ঘনত্বটাও কি হয় বলতো? ঘনত্বটা বেশি হয়। আচ্ছা, তার মানে এই সংখ্যার সাথে ঘনত্ব হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, আবার সমানুপাতিক যেহেতু, এই যে ঘনত্ব যেটা আছে, আমাদের ঘনত্ব সূত্র যেটা আমরা জানি যে ঘনত্বের সাথে চাপটা হচ্ছে সমানুপাতিক। আমরা যদি ইকুয়েশন থেকে আসি, ধরো আমরা যদি একটা ছোট্ট ইকুয়েশন লিখি এখানে, আমরা জানি যে পিভি সমান এনআরটি, দেখো আমরা জানি যে পিভি সমান এনআরটি, এন এর বদলে আমরা লিখতে পারবো ডব্লিউ/এম আরটি। তাহলে খেয়াল করে দেখো, আমরা লিখতে পারবো পিএম ইকুয়ালস টু ডব্লিউ/ভি আরটি।
তাহলে ডব্লিউ বাই ভি যেটা ভর বাই আয়তন যেটা সেটা হচ্ছে আমাদের ঘনত্ব, তাহলে লিখতে পারবো পিএম ইকুয়ালস টু রো আর টি। তাহলে খেয়াল করে দেখো ভাই, এখানে যদি রো এর মানটা বৃদ্ধি পায়, এখানে রো এর মানটা বৃদ্ধি পাইলে চাপটা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে রো হচ্ছে আসলে কার সাথে প্রপোর্শনাল বলতো? রো হচ্ছে চাপের সাথে প্রপোর্শনাল। তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই চাপ যখন বৃদ্ধি পাবে তখন ঘনত্বটাও বৃদ্ধি পাবে। আবার এটা বলতে পারি ঘনত্ব বৃদ্ধি পাইলে চাপটাও কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করে দেখো, রো এর সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতিক, তাই না? গুণ আকারে থাকলে আমরা কি জানি? ব্যস্তানুপাতিক থাকে। তার মানে রো বৃদ্ধি পাইলে তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। তাহলে এখানে খেয়াল করে দেখো, গড়মুক্ত পথ যে গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, তার মূল কারণ হচ্ছে যেহেতু সে সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক আর সংখ্যার ঘনত্ব হচ্ছে সমানুপাতিক, তার মানে সে ঘনত্বের সাথেও কি হবে? ব্যস্তানুপাতিক হবে। আর খেয়াল করে দেখো, এই ঘনত্বটা আবার হচ্ছে তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক। তাপমাত্রার কমলে ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে তাপমাত্রা কমে। তার মানে কি, যেহেতু ঘনত্বের সাথে সে ব্যস্তানুপাতিক, তাহলে তাপমাত্রার সাথে কি হবে? সমানুপাতিক হবে। সো দেখো সেই সম্পর্কটা এখানে লেখা আছে। ওকে, সো আরেকটা বিষয় তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে চাপের সাথে যে সম্পর্ক, সেখানে কিন্তু আমরা এটাও লিখতে পারতাম, যেহেতু চাপের সাথে সে সমানুপাতিক, আমরা কিন্তু এটাও লিখতে পারবো যে গড় মুক্ত পথটা হচ্ছে চাপের সাথে ব্যস্তানুপাতিক। তাইলে খেয়াল করো, আবারও বলি একবারে, যে অণুর সংখ্যার সাথে সেটা ব্যস্তানুপাতিক, সেটা আমরা সূত্র থেকে জানি। আচ্ছা, এরপরে সংখ্যা যত বাড়বে ঘনত্ব তত বাড়বে, তাইলে সংখ্যার সাথে রোটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এরপরে ঘনত্ব যত বাড়বে চাপটা তত 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 বৃদ্ধি পায়। দেখো, ঘনত্ব যত বাড়ে চাপটা তত বৃদ্ধি পায়, এই কারণে সে চাপের সাথেও ব্যস্তানুপাতিক। আর যখন ঘনত্বটা বৃদ্ধি পায় তখন তাপমাত্রা হ্রাস পায়, তাহলে ব্যস্তানুপাতিক। এজন্য রো নিচে থাকলে তাপমাত্রা কোথায় থাকবে? উপরে থাকবে, এজন্য তাপের সাথে তাপমাত্রার সাথে সমানুপাতিক। আচ্ছা, এবার দেখো গ্যাসের অণুর গড় মুক্ত পথ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? আমরা একটু আগে দেখছিলাম সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সো এক লাইনে অ্যান্সার, ঠিক আছে? ওকে, গ্যাসের অণুর গড় মুক্ত পথ ঘনত্বের কি? একই প্রশ্ন, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবারে দেখো এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। এখানে কি বলছে, যে একটি গ্যাস অণুর কার্যকর যে ব্যাসটা, সেটা ব্যাসটা বলে দিছে, মানে সিগমার মান বলে দিছে, গড় মুক্তপথ বলে দিছে ল্যামডা, উক্ত গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, মানে আমাদের এন এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে পরবর্তী ইনফরমেশন আমরা পরবর্তীতে কাজে লাগাই, আগে এই মানটা করি। দেখো, আমরা ম্যাক্সওয়েলের সূত্র জানি যে ল্যামডার মানটা হচ্ছে 1/√2 n পাই সিগমা স্কয়ার। তো এখানে আমার n এর মান চাইছে, তাহলে nটাকে বাম পাশে নিয়ে আসি। n কে বাম পাশে আনলে আমার থাকবে 1/√2 ল্যামডা পাই সিগমা স্কয়ার। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে মানগুলো বসাই। সো ল্যামডার মানটা আমরা একটু বসাই ফেলি। ল্যামডার মানটা আমাদের বলা আছে হচ্ছে √2/পাই ইন্টু 10⁻⁸, তার সাথে পাই গুণ হয়েছে এবং সিগমা স্কয়ার হবে। তাহলে সিগমার যে মান তার হচ্ছে স্কয়ার, 3 ইন্টু 10⁻10 স্কয়ার। তাহলে এখানে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, দেখো এখানে আমার এই পাই এবং পাই দুটো অংশ হচ্ছে বাদ যাবে, এবং এই √2 এবং √2 গুণ হয়ে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো এই মানটা হবে হচ্ছে আমার 1/2। আর 10⁻8টা এখানে থেকে যাচ্ছে, থাকুক। এখানে 3টা স্কয়ার হয়ে হবে হচ্ছে 9, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 9। 10⁻8টা আমার আগে থেকে ছিল, আর এখানে 10⁻10টা কি হয়ে গেছে? স্কয়ার। তাহলে 10⁻8টা আগে থেকেই ছিল, এটা লিখলাম, আর 10⁻10 স্কয়ার হয়ে হইলো 10⁻20। তাহলে এই দুটো যদি গুণ হয় আমার কত হবে? 10⁻28, এটা উপরে চলে যাবে, সো এটা হবে 10⁻28 ডিভাইড বাই হচ্ছে 18। যেহেতু অণুর সংখ্যা চাইছে, তাহলে এককটা কি হবে? এত টি। এখানে আমার অন্য কোনো একক দরকার নাই। আচ্ছা, এবার দেখো পরবর্তী অংশে চাইছে হচ্ছে যে অণুগুলোর মূল গড় বর্গবেগ বলা আছে, তার মানে আমাদের হচ্ছে সিআরএমএস এর ভ্যালুটা বলা আছে। এখন জিজ্ঞাসা করছে প্রতি সেকেন্ডে। আচ্ছা, প্রতি সেকেন্ডে মানে কি? সেকেন্ড ইনভার্স 1, তার মানে 1/t এর কথা বলছে। প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কার সংখ্যা, যেটাকে আমরা বলছিলাম 1/t। তাহলে আমরা কি জানি, এই 1/t এর মানটা হবে হচ্ছে সিআরএমএস ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তাহলে সিআরএমএস এর মানটা কত? 10⁻3, আর ল্যামডার মানটা আমাদের এখানে বলা আছে √2/পাই ইন্টু 10⁻8। তাহলে আমরা যদি 10⁻8টাকে উপরে পাঠাই দেই, সেটা হবে 10⁻11। এই পাইটা উপরে চলে যাবে, ডিভাইড বাই থাকবে হচ্ছে শুধুমাত্র একা √2। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা একটু করে ফেলি।
দেখো এটা আসবে হচ্ছে 2.22 ইন্টু 10⁻11। যেহেতু প্রতি সেকেন্ডে, তাহলে এত সংঘর্ষ পার সেকেন্ড, সো পার সেকেন্ড লিখতে পারো, সমস্যা নেই। তার মানে প্রতি সেকেন্ডে এতটি সংঘর্ষ হবে। খেয়াল করে দেখো, এক সেকেন্ডে কিন্তু অনেক বেশি সংঘর্ষ হয়েছে। 10⁻11, যেখানে 10⁻7 মানে হচ্ছে 1 কোটি, তাহলে 10⁻11 কত হবে? অনেক বেশি কোটি হবে, তাই না? ঠিক আছে, এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সালে একটা প্রশ্ন আসছে। এখানে কি বলছে? একটি গ্যাস অণুর ব্যাস বলছে। তো ব্যাস হচ্ছে আমরা জানি সিগমা, আর প্রতি ঘন সেন্টিমিটারে, দেখো এখানে একটা সমস্যা করছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা বলছে এত। তাহলে প্রতি ঘন সেন্টিমিটার মানে কি ভাই? আমরা জানি যে 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁻6 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে দেখো এখানে বলছে প্রতি ঘন সেন্টিমিটারে, তার মানে 1 সেন্টিমিটার কিউবে তোমার অণুর সংখ্যা আছে 3 × 10⁻19টি। তাহলে আমার 1 ঘনমিটারে কত থাকবে বলো তো? এই এত সেন্টিমিটার যতটুকু থাকে, তাহলে এই 10⁻6 সেন্টিমিটার কিউব বা 1 মিটার কিউবে কতটুকু থাকবে, সেটা হচ্ছে তোমার 10⁻6টাকে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কত থাকে? 3 × 10⁻19 আর 6 যোগ হয়ে 25 এত। সো এটাই হচ্ছে আমার একক ঘন, একক যে আয়তন, সেখানে অণুর সংখ্যা। তার মানে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল বা স্মল এন আর কি। তাইলে তোমার এন এর মানটা এখানে কিন্তু সরাসরি বলা ছিল না, এই মানটা কিন্তু এন ধরতে পারবা না, এনটাকে হচ্ছে 1 মিটার কিউবেরটা বের করে নিতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, আমাদের সিগমার মান সরাসরি বলা, মিটারে বলা আছে, কোনো সমস্যা নাই। গড় মুক্ত পথ চাইছে। সো গড় মুক্ত পথের ক্লসেসের যে ইকুয়েশন, সেটা হচ্ছে 1/n পাই সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1/, এন এর মানটা দেখো কত বলছে? এন এর মান বলছে, আমরা যেটা বের করছি একটু আগে, 3 × 10⁻25, পায়ের মান হচ্ছে 3.14, আর সিগমার যে মানটা বলা আছে সেটা হচ্ছে 2 × 10⁻10, এতর উপর স্কোয়ার হবে। তো চলো এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখে ফেলি। 2.65 ইন্টু 10⁻7, এত হচ্ছে মিটার। এবার খেয়াল করে দেখো, আমার অপশনে আসলে এত মিটার বলে কিন্তু কোনো অ্যান্সার আসলে নাই। তো যেহেতু এত মিটার আমার কোনো অ্যান্সার নাই, তা আমরা কি করতে পারি? এটাকে সেন্টিমিটারে নিতে হবে। দেখো এককে সবসময় সেন্টিমিটার রাখছে ওরা। সো এটাকে যদি সেন্টিমিটার নিতে চাই, আমরা কি জানি 1 মিটার মানে হচ্ছে 10⁻2 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার। এটাকে 10⁻2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে কত থাকবে? 2.65 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। এখন দেখো 2.65 10⁻5, এইভাবে কিন্তু কোনো হুবহু অ্যান্সার এখানে দেওয়া নাই, কিন্তু এটা সব থেকে কাছাকাছি যেটা, অর্থাৎ 2.65 এর সব থেকে কাছাকাছি কে বলতো? 3। কিন্তু এখানে দেখো যে পাওয়ারটা মিলে না, এখানে 10⁻5 থাকতে হবে। তো 10⁻5 শুধুমাত্র এইখানেই আছে, এবং এখানে এই 2.65 এর সব থেকে কাছাকাছি যে মান, সেটা হচ্ছে 3। অ্যান্সারটা কত হবে আসলে? সি নাম্বার অপশন হচ্ছে আমাদের হবে। ওকে, তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে কিন্তু আমরা ম্যাক্সওয়েল ইউজ করতে পারতাম, কিন্তু ম্যাক্সওয়েল কেন ইউজ করি নাই? কারণ ম্যাক্সওয়েল ইউজ করলে এখানে √2 দিতাম, তো √2 দ্বারা ভাগ করলে এখানে যে অ্যান্সারটা আসতো, সেটা 4টার একটারও কাছাকাছি হইতো না, অর্থাৎ আমরা অ্যান্সার মিলাইতেই পারতাম না। এই জন্য এখানে আমরা ক্লসিয়াসটাকে ব্যবহার করছি। ওকে, এবার পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের কেমন? এটা আমরা আগেই বলছিলাম যে গড়মুক্ত পথ হচ্ছে গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক, আমরা বলবো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আপেক্ষিক আর্দ্রতার টাইপটা, তো দেখো এমসিকিউতে গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর তিনটা জায়গায় এখানে আসছে, এবং রিটেনে এখনো আসে নাই। তো আপেক্ষিক আর্দ্রতার যে কনসেপ্টটা, এটা বোঝার জন্য সবার আগে আমরা একটু পরম আর্দ্রতা চিন্তা করি। দেখো আমরা জানি যে ধরো আমার যদি বায়ু থাকে, সেই বায়ুর মধ্যে কিন্তু আমার কিছু পরিমাণ কি থাকে বলতো? সেই বায়ুর মধ্যে কিছু পরিমাণ কি থাকে? জলীয় বাষ্প থাকে। তো আমরা ধরো এটাকে বললাম হচ্ছে ভেপার। আচ্ছা, তাহলে এই যে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে, সংক্ষেপে লিখলাম জলীয় বাষ্প, জবা। ঠিক আছে, এবার খেয়াল করো পরম আর্দ্রতা তাহলে আসলে কি বোঝায়? আমাদের আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা, দুই কনসেপ্টই ক্লিয়ার থাকতে হবে। পরম আর্দ্রতা মানে বোঝা হইতেছে যে তোমার বায়ুতে, সহজ ভাষায় তোমার বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ তোমার বায়ুটা কতটুকু আর্দ্র, অথবা কতটা সিক্ত, অথবা কতটা শুষ্ক। ঠিক আছে, তাইলে এখানে
পরম আর্দ্রতার ক্ষেত্রে খেয়াল করো, যত বেশি জলীয় বাষ্প বায়ুতে থাকবে তোমার বায়ু তত বেশি আর্দ্র হবে, আর যত কম জলীয় বাষ্প থাকবে তোমার বায়ুর আর্দ্রতা তত কি হবে, কম হবে। তাইলে এইখানে তোমার পরম আর্দ্রতার ক্ষেত্রে যখন আমরা হিসাব করি তখন আমরা এইভাবে চিন্তা করি যে উপরে থাকে হচ্ছে জলীয় বাষ্প আর নিচে থাকে কি, বায়ু, মানে একক আয়তনের বায়ু। সো এই বায়ু যেটাকে চিন্তা করা হয় সেটাকে এইভাবে বলা হয় যে একক আয়তনের বায়ুতে, তাহলে আয়তনের একক কি, মিটার কিউব, আর বলা হয় কতটুকু বা কত পরিমাণ জলীয় বাষ্প থাকে, সো পরিমাণের যে এককটা মানে ভরের এককটা হচ্ছে কেজি, তাহলে পরম আর্দ্রতার যে এককটা হবে সে এককটা কি হবে, কেজি মিটার ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে আমাদের একক হবে, এককটা মনে রাখো। ওকে, সো পরম আর্দ্রতার একক আর আপেক্ষিক আর্দ্রতার একক কিন্তু আসলে সেম না। ঠিক আছে, এবার দেখো আপেক্ষিক আর্দ্রতা আসলে আমরা কি বুঝাই। আপেক্ষিক আর্দ্রতা বলতে বুঝাই ধরো এখানে দুইটা বায়ুর যে পাত্রটা আছে বা যে আমাদের কন্টেইনারটা আছে তাদের আয়তন কিন্তু সেম, কিন্তু খেয়াল করো এখানে জলীয় বাষ্পের পরিমাণ কি অনেক কম, আর এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কি অনেক বেশি। যখন জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পায় তখন সেখানে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কি পায়, বৃদ্ধি পায়। আর যেখানে জলীয় বাষ্প কম সেখানে আপেক্ষিক আর্দ্রতা কি থাকবে, কম থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আপেক্ষিক আর্দ্রতা আর হচ্ছে আমাদের পরম আর্দ্রতার মধ্যে আলোচনা। আপেক্ষিক আর্দ্রতা কেন বলা হয়, কারণ এটা হচ্ছে উপস্থিত যে জলীয় বাষ্পটা আছে, উপস্থিত জলীয় বাষ্প এর ভরও বলতে পারো অথবা চাপও বলতে পারো। কারণ কি বলতো, কারণ এই চাপটা হচ্ছে আসলে ভরের সমানুপাতিক। ঠিক আছে, এই জন্য ভর বা চাপ একটা বলাই যাবে, কারণ তুমি আসলে অনুপাত করবা। ডিভাইডেড বাই হইতেছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেটা আছে, সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে সেই সর্বোচ্চ ধারণ ক্ষমতার ভর বা চাপ। তো যেহেতু এখানে সর্বোচ্চ সাপেক্ষে উপস্থিতকে চিন্তা করা হয় একটা সাপেক্ষে আর একটা, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক বলা হয়। সো তোমরা জানো যে ইকুয়েশনটাকে আমরা এরকম যদি ভর দিয়ে লিখতে চাও তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম লিখতে হবে, আর তোমরা যদি কেউ চাপ দিয়ে লিখতে চাও তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ লিখতে হবে। ওকে, এবং এটাকে হচ্ছে পার্সেন্টেজ হিসাব করা হয়, এই জন্য টোটাল মানের পর একটা 100% গুণ দিতে হয়। সো সূত্রেও এই 100%টা থাকবে। তাহলে দেখো এই উপস্থিত জলীয় বাষ্পের ভরটা অর্থাৎ এই ছোট এমটা অথবা উপস্থিত জলীয় বাষ্পের চাপ মানে ছোট এফটা যত বেশি হবে তত আমার আর এর মানটা কি হবে, বেশি হবে। এই জন্য এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম দেখে আর এর মানটা কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি এই জন্য আর এর মানটা বেশি। ওকে, এবার দেখো আপেক্ষিক আর্দ্রতার আরেকটা কনসেপ্ট এখানে ক্লিয়ার হয় এই তিনটা চিত্র দেখলে। এখানে খেয়াল করে দেখো 100% যে রিলেটিভ হিউমিডিটি সেখানে তাপমাত্রা কত আছে, 10°C। খেয়াল করো তাপমাত্রা যখন বৃদ্ধি পাইছে তখন তার যে ক্যাপাসিটি আগের থেকে কি পাইছে, বৃদ্ধি পাইছে। মানে আগের পরিমাণই ওয়াটার ভেপার আছে বা জলীয় বাষ্পের পরিমাণ আগের মতোই আছে, কিন্তু তার যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কি পাইছে, বৃদ্ধি পাইছে। আর এখানে খেয়াল করো তাপমাত্রা 20 থেকে 30°C বৃদ্ধির ফলে ধারণ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পাইছে। তাহলে আমি কি বলতে পারবো বলতো, যে তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুতে জলীয় বাষ্প এর ধারণ ক্ষমতাও কি পায়, বৃদ্ধি পায়। যে বায়ু যতটুকু জলীয় বাষ্প আগে ধরতে পারতো তাপমাত্রা বৃদ্ধি করলে আরো বেশি জলীয় বাষ্প সে ধরে রাখতে পারবে। তাহলে বলো ভাই আমরা কি জানি, আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতার ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়ালস টু, আমরা ছোট এম বাই ক্যাপিটাল এম ও বলতে পারি অথবা ছোট এফ বাই ক্যাপিটাল এফ ও বলতে পারি। এখন তুমি একটু নিজে চিন্তা করে দেখো, যখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তখন আসলে কে বৃদ্ধি পাবে, আমরা বলছিলাম ধারণ ক্ষমতার পার্টটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার পার্টটা হচ্ছে নিচে, তাহলে ধারণ ক্ষমতার পার্টটা বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করলে। ঠিক আছে, তাহলে যখন তোমার ক্যাপিটাল এম বৃদ্ধি পাবে বা ক্যাপিটাল এফ বৃদ্ধি পাবে এইগুলা বাড়লে তোমার আপেক্ষিক আর্দ্রতা কি হয়ে যাবে, কমে যাবে না। এজন্য খেয়াল করে দেখো যে যখন তোমার তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে তখন এই নিচের হরগুলো বৃদ্ধি পাইছে এবং আপেক্ষিক আর্দ্রতা 100 থেকে কমে 52 এবং 52 থেকে কমে কত হয়েছে, 28°C, 28% হয়েছে। ওকে, আশা করি এই পোর্শনটা আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখো যেই নরমাল সূত্র আমরা সবাই জানি সেই সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো যে শিশিরাঙ্ক বলতে আসলে আমরা কি বুঝি, আমার এই রুমের ধরো 50 গ্রাম জলীয় বাষ্প আছে, তা আমার রুমের ধারণ ক্ষমতা যদি 50 গ্রামই হয় তাইলে কি সে একদম কানায় কানায় পূর্ণ আছে, মানে সম্পৃক্ত আছে, তাহলে ওই তাপমাত্রা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক হবে। মানে যেই তাপমাত্রায়
রুমে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই আমি ধারণ ক্ষমতাকে কি করতে পারি, স্যাটিসফাই করতে পারি বা সম্পৃক্ত করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক। আচ্ছা, তাহলে শিশিরাঙ্কের সংখ্যাটা এখানে বলা আছে। পরম আর্দ্রতা বলতে কি বোঝায় সেটা আমরা বলছি যে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্প, অর্থাৎ উপরে জলীয় বাষ্প, নিচে হচ্ছে বায়ু। আমরা আগে আলোচনা করে ফেলছি। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায় সেটাও আমরা বলছি। তবে এখানে আরো কিছু বিষয় বলা উচিত, যে ছোট এফটা আসলে কি জিনিস বলতো। ছোট এফ হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প বা শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। আর এই ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুতে ওই তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় আসলে, সো ওই তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। মানে নিচে সবসময় তুমি দেখবা সম্পৃক্ত জলীয় বাষ্পের কথা বলা থাকে, যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখতে পারি, ছোট্ট একটা চিত্রের মাধ্যমে চিন্তা করতে পারো। ধরো তোমার সবসময় ধারণ ক্ষমতা হচ্ছে, ধরে নাও তোমার সবসময় ক্যাপাসিটি হচ্ছে ধরো 20°C আছে এখানে, আর ক্যাপাসিটি মনে করো হচ্ছে 50 গ্রাম জলীয় বাষ্প ধরে নাও, আর তোমার উপস্থিত আছে ধরে নাও হচ্ছে 50 গ্রাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমরা তাপমাত্রা কমাই দিছি, অর্থাৎ তাপমাত্রা 25 থেকে 20 থেকে কমাই ধরো 15°C করছি। তাহলে আমরা কি বলছি, যে তাপমাত্রা কমাইলে তোমার তো পরিমাণ কমবে না, তাই না? তো গ্যাসের পরিমাণ আগের মতোই থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ আগের মতোই থাকবে, ধরো 50 গ্রামই থাকবে। কিন্তু চেঞ্জ হবে কে, ক্যাপাসিটি চেঞ্জ হবে। আমরা বলছি তাপমাত্রা যখন কমে তখন হচ্ছে ক্যাপাসিটি কমবে, আর তাপমাত্রা বাড়লে ক্যাপাসিটি বাড়বে। তাহলে ক্যাপাসিটি 50 থেকে কমে ধরে নাও ক্যাপাসিটি কমে হচ্ছে আমার 40 গ্রাম হয়েছে, এগুলো জাস্ট ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে বলো তো তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, মানে ধরো তাপমাত্রা বৃদ্ধি করে আমি 25°C করছি, তাহলে আমার যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তো আর চেঞ্জ হবে না, তাই না? কিন্তু ক্যাপাসিটি চেঞ্জ হবে, তাপমাত্রা বাড়ছে তাহলে ক্যাপাসিটিও বাড়বে। তাহলে ক্যাপাসিটি মনে করো আছে হচ্ছে আমাদের এখানে 60 থেকে বৃদ্ধি পায়, ধরো 50 থেকে বৃদ্ধি পায় 60 হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, আর এখানে কতটুকু উপস্থিত আছে সেটা হচ্ছে আমাদের সবসময় স্মল এম। তাহলে ধরো এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্মল এম। তাহলে দেখো এই ক্ষেত্রে যে আপেক্ষিক আর্দ্রতার মানটা সেটা আসলে কত হওয়া উচিত। দেখো আমার উপস্থিত আছে হচ্ছে 50, আর আমার ক্যাপিটাল এম এর মান হচ্ছে 40। তাহলে 50/40 ইন্টু 100%, এই মানটা কি 100 থেকে বেশি হয়ে যাচ্ছে না? তো 100 থেকে বেশি হলেই আমরা ওই অবস্থাটাকে বলি হচ্ছে অতিপৃক্ত অবস্থা, ওটাকে আমরা বলবো অতিপৃক্ত অবস্থা। তাহলে দেখো ক্যাপাসিটি 40 গ্রাম, আছে 50 গ্রাম, তাহলে এক্সট্রা 10 গ্রাম কি পড়বে, তলানি পড়বে অথবা অদক্ষেপ পড়বে। আর এখানে ক্যাপাসিটি 50 গ্রাম, আছেও 50 গ্রাম, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে বলতো? আপেক্ষিক আর্দ্রতা হবে 50/50 ইন্টু 100%। তার মানে এখানে আমার অ্যান্সার আসবে হচ্ছে শুধুমাত্র 100%। তাহলে এই তাপমাত্রায় হচ্ছে সে সম্পৃক্ত আছে, ঠিক আছে। আর তাহলে এই যে তাপমাত্রাটা দেখো 25°, সেখানে আমার ক্যাপাসিটি বৃদ্ধি পাইছে, তাহলে এইখানে আমার আপেক্ষিক আর্দ্রতার মানটা আসলে কত? ছোট এম হচ্ছে 50 আর বড় এম হচ্ছে 60। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। ওকে, সেটা আসে হচ্ছে 83.33%। তাহলে খেয়াল করে দেখো একই কক্ষ, একই পরিমাণ জলীয় বাষ্প আছে, কিন্তু তাপমাত্রা বেশি করলে সেই রুমটা হয়ে গেছে অসম্পৃক্ত। আমরা এটাকে বলতে পারি অসম্পৃক্ত। 100 কম যা থাকবে সব অসম্পৃক্ত। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে সে হয়ে গেছে অসম্পৃক্ত, আর তাপমাত্রা হ্রাস করলে সে হয়ে গেছে অতিপৃক্ত। তাহলে সে সম্পৃক্ত আসলে কোথায় আছে বলতো? সে সম্পৃক্ত আছে হচ্ছে এই 20°C, অর্থাৎ তার ক্যাপাসিটি 50 আর সে 20°C তার লাগেও আসলে কত বলতো, মানে তার লাগেও 50 আর তার আছেও 50।
তাহলে ওই উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই কিন্তু সে কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। আর ওই যেই তাপমাত্রায় সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে কি বলা হয়, এই শিশিরাঙ্ক বলা হয়। তাহলে আমি কি বলতে পারি, আমার এই 20°C আসলে কি জিনিস বলতো, শিশিরাঙ্ক। তাহলে এই 20°C যদি আমার শিশিরাঙ্ক হয়, তাহলে খেয়াল করো শিশিরাঙ্কে যতটুকু জলীয় বাষ্প আমার উপস্থিত আছে, এই যে শিশিরাঙ্কে জলীয় বাষ্প যতটুকু উপস্থিত আছে বা জলীয় বাষ্প যতটুকু চাপ দিবে, আমার প্রত্যেকটা রুমে কিন্তু উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ওইটাই, অর্থাৎ ওই 50 গ্রামই। তাইলে দেখো ওই নির্দিষ্ট তাপমাত্রা চেঞ্জ করলে যে জলীয় বাষ্পের পরিমাণ যা থাকতেছে শিশিরাঙ্কে আমার একই আছে। তাহলে এই জন্য উপস্থিত জলীয় বাষ্প আর শিশিরাঙ্কে জলীয় বাষ্পের বিষয়টা আসলে কি জিনিস, একই জিনিস। ওকে, এবার গ্লেসিয়ারের সূত্র তোমরা জানো যে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2, যেখানে এই θ1 θ2 সম্পর্কে আলোচনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই দুটো থার্মোমিটার দেখতে পাচ্ছ, দেখো একটা ড্রাই থার্মোমিটার আর একটা ওয়েট থার্মোমিটার। তাহলে এইখানে আমার যে ড্রাই থার্মোমিটার যেটা আছে, এই থার্মোমিটারের যে রিডিংটা আসবে সেটা হচ্ছে আমাদের θ1, মানে শুষ্ক থার্মোমিটার রিডিং হচ্ছে θ1। তো মনে রাখবো এই θ1টা তাইলে শুষ্ক থার্মোমিটারও বলতে পারো অথবা কক্ষ তাপমাত্রাও বলতে পারো। ওকে, আর এটা খেয়াল করো ওয়েট, এটা খেয়াল করো যে এখানে একটা পানির মধ্যে ডুবানো আছে। তাহলে এই ওয়েট যে থার্মোমিটার আছে তার যে তাপমাত্রা তাকে আমরা বলবো হচ্ছে θ2। ওকে, সো এখানে θ1 θ2 আশা করি বুঝছি। θ2 হচ্ছে আমাদের সিক্ত অথবা আর্দ্র যে থার্মোমিটার আছে তার পার্ট। ওকে, সো θ1 θ2 বুঝছি। আর এখানে জি কি জিনিস, জি হচ্ছে আমাদের গ্লেসারের উৎপাদক। তো তোমাকে কনফিউজ করার জন্য অনেক সময় এই জি এর মানটা এই দুটো তাপমাত্রাতে দেওয়া থাকে, বাট মনে রাখবা এই গ্লেসারের উৎপাদক নিতে হবে θ1-এ, মানে কক্ষ তাপমাত্রা হিসাব করতে হবে। হ্যাঁ, ওকে, এবারে দেখো বলছে θ1 মাইনাস θ2 যত বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা তত কম হবে। তো এটার লজিকটা আসলে কি, লজিকটা হচ্ছে এমন যে আমরা জানি যে ধরো আর এর মানটা হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখন চিন্তা করো তোমার θ1 মাইনাস θ2 যত বেশি, দেখো θ1 মাইনাস θ2 যত বেশি, তোমার θ1 থেকে তুমি এই মানটাকে তত বেশি বাদ দিচ্ছ। তাহলে তোমার থিটার মানটা কি হয়ে যাবে, এই θ1 থেকে যত বড় মান বাদ যাবে থিটার মানটা তত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে এটা যত বেশি হবে তোমার শিশিরাঙ্ক তত কমে যাবে। আর শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা, তো তাপমাত্রা যত কমবে ওই চাপটা কি হবে তত কমবে, তাহলে চাপটাও তখন কমে যাবে। আর দেখো যখন চাপটা কমবে তখন আপেক্ষিক আর্দ্রতাটা কি হয়ে যাবে, কমে যাবে। এজন্য আমরা বলি যে θ1 মাইনাস θ2 যত বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা তত কম হবে। তো এটার কিন্তু প্রশ্ন একটু পরে আছে, আশা করি এই জিনিসটা তোমাদের মনে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু মনে রাখো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, মনে রাখবা তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্লেসিয়ারের যে উৎপাদক সেই গ্লেসিয়ারের উৎপাদকটা হচ্ছে কমে। সো এই কনসেপ্টটা সবাই একটু মাথায় রেখো। দেখো 27°C তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা আর এর মান বলে দিছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বলে দিছে হুইচ ইজ স্মল এফ। তাহলে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত, মানে ক্যাপিটাল এফ চাইছে। তাহলে আমরা কি জানি আর এর মানটা হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে এখানে ক্যাপিটাল এফ এর মানটা হবে স্মল এফ বাই আর ইন্টু 100%। সো স্মল এফ এর মানটা আসলে কত বলছে, 14 ইন্টু 10⁻³ আর এর মানটা বলছে হচ্ছে 70%, আর এখানে বলছে 100%। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, দেখো এই পার্সেন্ট পার্সেন্ট চলে যাবে, এগুলা বাদ, 0 0 বাদ যাবে। 7 হচ্ছে 14-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। আর এখানে 10⁻³ এর সাথে 10 গুণ হয়ে কত থাকবে, 10⁻² থাকবে, আর এখানে আছে হচ্ছে 2। আর একক কি থাকবে, মিটার মার্কারি। এবার দেখো অপশনটা সরাসরি মিলে কিনা, অপশন সরাসরি মিলে নাই, তাহলে আমাদের মিলাইতে হবে। তো দেখো এই মানটা আর যে 20 ইন্টু 10⁻³ হচ্ছে একই, কারণ কি, কারণ হচ্ছে 10⁻²টাকে যদি তুমি 20 বানাতে চাও 10 দ্বারা গুণ করছো, তাহলে এই মানটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। ওকে, সো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে হচ্ছে সি। এবারে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, 0°C তাপমাত্রায় জলীয় সম্পৃক্ত বাষ্পচাপ কত। এটা একদম সরাসরি মুখস্থ মান। 0°C তাপমাত্রায় জলীয় সম্পৃক্ত বাষ্পচাপের মান হবে হচ্ছে 4.58 মিলিমিটার মিটার মার্কারি।
ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে। তাহলে আমরা একটু দেখে নেই যে এই অ্যান্সারটার সাথে আমাদের আসলে মিলে কিনা। আচ্ছা দেখো, তো এখানে আমাদের মিলিমিটার মার্কারি হবে এককটা। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আসলে কোনটা আছে, এ বি সি ডি, কোনোটা কি মিলে? কোনোটা কিন্তু মিলে না, তাহলে এখানে আসলে আমাদের উত্তর নাই, তো এখানে দাগানো যাবে না। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? ওকে, সো এটাকে ছোট্ট একটা গ্রাফের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। গ্রাফটা হচ্ছে এরকম, গ্রাফটা মনে রাখবা, তাহলে অন্য জিনিস তোমাদের মনে রাখতে হবে না। ধরো এটা হচ্ছে আমাদের আয়তন আর এটা হচ্ছে আমাদের চাপ। So আমাদের এই যে রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত অঞ্চল, আর এই রিজিয়নটা হচ্ছে অসম্পৃক্ত অঞ্চল। এখন দেখো, আমরা নর্মালি কি জানি, পি এবং ভি এর মধ্যে সূত্র হচ্ছে এইটা, বা গ্রাফটা হচ্ছে এরকম দেখতে। তাহলে হচ্ছে বয়েলের সূত্র। সো এই বয়েলের সূত্র আসলে কখন মানতেছে? যখন শেপটা কি এইভাবে আসছে, এবং এই শেপটা কার সাথে মিলে? দেখো, অসম্পৃক্তের সাথে মিলে। তাহলে অসম্পৃক্ত বাষ্পটা হচ্ছে তোমার এই বয়েলের সূত্র মানবে। তো বয়েলের পাশাপাশি সে কার সূত্র মানবে? চার্লসের সূত্র মানবে। সো মনে রাখবা, এই অসম্পৃক্ত যে বাষ্পটা থাকে সেটা হচ্ছে বয়েলের সূত্র মানবে এবং চার্লসের সূত্র মানবে। এটা হচ্ছে সূত্রটা মানবে, কিন্তু সম্পৃক্ত যে বাষ্পটা আছে সেটা কিন্তু কোনো সূত্র মানতেছে না। তাহলে সম্পৃক্ত বাষ্প এই বয়েল বা চার্লস কারো সূত্র মানে না। তাহলে বলছে সম্পৃক্ত বাষ্প কোনটা মেনে চলে, আমরা বলছি মানে না। তার মানে আসলে কি অ্যান্সার হবে? কোনটি নয়। দেখো কোনটি মিথ্যা? আর্দ্রতা মাপক যন্ত্রে দুই থার্মোমিটারের পাঠের পার্থক্য হ্রাস পেলে ঝড় হতে পারে। এটা মিথ্যা না, এটা সত্যি কথা। পর্বতের চূড়ায় বায়ুচাপ কম, পানির স্ফুটনাঙ্ক কম, তাই রান্না করা সহজ। হ্যাঁ, এটাই কিন্তু আসলে আমাদের আসলে আহ কি বলতো, সত্যি না মিথ্যা, একটু বলতো। দেখো কি বলছে, পর্বতের চূড়ায় বায়ুচাপ কম। আচ্ছা, বায়ুচাপ যদি কম হয়, পানির স্ফুটনাঙ্ক কম, পানির স্ফুটনাঙ্ক কম, আচ্ছা, তাই রান্না করা সহজ। তো পর্বতের চূড়ায় এই রান্না করা সহজের যে বিষয়টা, এটাই কিন্তু আসলে আমাদের মিথ্যা। তাহলে আমাদের এখানে আসলে অ্যান্সার কোনটা হবে বলতো? বি। ওকে, এবার দেখো, আহ শুষ্ক সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক যদি নির্দেশ করে, সেটা আসলে কি বোঝায়? আমরা বলছিলাম শুষ্ক হচ্ছে থিটা আর সিক্ত হচ্ছে থিটা টু। থিটা ওয়ান আর থিটা টু এর যে পার্থক্যটা, এটা যদি অধিক হয়, তার মানে কি পার্থক্য থিটা ওয়ান মাইনাস থিটা টু যদি অধিক হয়, আমরা কি বলছিলাম? আপেক্ষিক আর্দ্রতা কি পায়? হ্রাস পায়। তাহলে খেয়াল করে বলছে অধিক নির্দেশ করলে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা হবে না, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। কোনো একদিনের বায়ুমণ্ডলের তাপমাত্রা বলে দিছে, শিশিরাঙ্ক বলে দিছে, ফাইন। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সো 20 ডিগ্রি যেহেতু হচ্ছে ওই দিনের বায়ুর তাপমাত্রা, তাহলে এই চাপটা হচ্ছে ক্যাপিটাল এফ। আর শিশিরাঙ্কের যে চাপটা বলছে সেটা হচ্ছে আমার স্মল এফ। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আশা করি আমরা বের করতে পারবো। আমরা তাহলে বের করে ফেলি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে দেখো 10⁻³ 10⁻³ দুই পাশে আছে, সো আমি আর লিখলাম না। 2/5 2/4 ইন্টু 100%, তাহলে বুঝতেই পারতেছো অ্যান্সার হবে হচ্ছে 50%। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, দেখো শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে ক্যাপিটাল এফ। উল্টাই বলছে না, দেখো তো, শিশিরাঙ্কের যেটা আমরা সেটা জানতাম হচ্ছে স্মল এফ, ওরা বলছে ক্যাপিটাল এফ। ফাইন। সম্পৃক্ত বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বলছে স্মল এফ, তার মানে একদম উল্টাই বলছে। আমরা জানতাম শিশিরাঙ্কেরটা হচ্ছে স্মল এফ, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে সেটাকে উল্টাই দিছে, তাহলে আমার আপেক্ষিক আর্দ্রতা যে সূত্র, সেই সূত্রটাও কি হয়ে যাবে? উল্টাই যাবে। তাহলে আমার সূত্রটা আগে লিখতাম স্মল এফ বাই ক্যাপিটাল এফ, এখানে ওরা অপশনটাই উল্টাই দিছে বা শর্তটাই উল্টাই দিছে, তাহলে আমার অ্যান্সার কি হবে? ক্যাপিটাল এফ বাই স্মল এফ। তাহলে দেখো অ্যান্সারের সাথে কোনটা মিলে? সি। ঠিক আছে, আর শর্ত যদি আগের মতোই রাখতো, আমরা যেভাবে শিখছি সেটাই রাখতো, তাহলে কিন্তু অ্যান্সার কি হইতো? বি হইতো। বাট এখানে কিন্তু একটু ট্রিক খাটাইছে, জিনিসটা ধরতে হবে। ঠিক আছে, কোনো একদিন সিক্ত এবং শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা বলে দিচ্ছে। তো দেখো এখানে থিটা ওয়ান বলছে,
এখানে θ2 বলছে। ওই স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, মানে আর এর মান চাইছে। আচ্ছা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে আমাদের কিন্তু আগে শিশিরাঙ্ক জানতে হয়। তো এখানে কিন্তু শিশিরাঙ্ক বলে দেয় নাই, তাহলে সবার আগে তুমি শিশিরাঙ্ক বের করে ফেলো। শিশিরাঙ্ক সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস এত। এবার একটু ভ্যালু গুলো বসাই দাও। গ্লিসারের উৎপাদক দেখো বলে দিছে 1.65, 1.65 ইন্টু হচ্ছে এখানে 2, তাইলে এখানে আসলে কত আসবে? 3.30 আসবে। ওকে, 3.30 বাদ দিলে এটা আসবে 26.7 ডিগ্রি। ওকে, সো আমাদের শিশিরাঙ্ক হচ্ছে 27 ডিগ্রি। তার মানে কি বুঝতে পারতেছো ভাই, তোমার যে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে আর এর মানটা, এই আর এর মানের যে স্মল এফ এর যে মানটা, এটা হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ তোমরা জানো, এবং সেই শিশিরাঙ্ক হচ্ছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্মল এফটা আসলে কত লাগবে বলো তো? 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সেটা কিন্তু আমাদের সরাসরি বলা নাই, আমাদের বলা আছে কত কত দেখো, আমাদের বলা আছে 26 ডিগ্রি 28 ডিগ্রি। তাহলে 27 এর আশেপাশে হচ্ছে 26, 26.7 এর আশেপাশে 26 আর 28, তাহলে এই দুটো আমাদের নিতে হবে। এবং এই দুটো নিলে দেখো তাপমাত্রার যে পার্থক্য সেটা হচ্ছে এই 25 দিয়ে আর 27 দিয়ে হিসাব করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখে ফেলতে পারি, দেখো যে 28 মাইনাস 26 ডিগ্রি বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য তোমার বাষ্পচাপের পার্থক্য হচ্ছে 27 থেকে 25 বাদ, তার মানে 2 × 10⁻³ এত মিটার মার্কারি। তাহলে আমাদের কতটুকু লাগবে দেখো তো, 26-এর সাথে 0.7 গুণ করতে হবে। তাইলে আমরা এখানে কি করতে পারি, 1 ডিগ্রির জন্য কত হবে 2/2 × 10⁻³, তাহলে 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, গুণ করতে হবে, সো 0.7 × 10⁻³ তাহলে এই মানটা কি করতে হবে, এই মানটা হচ্ছে 26-এর সাথে যোগ করতে হবে যাতে 26.7 আসে। তো 26-এর জন্য কোনটা আছে, প্রথমটা। সুতরাং আমার স্মল এফ এর মানটা হবে হচ্ছে ওই 26 ডিগ্রির জন্য সাথে 0.7 যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের অ্যান্সার আসে 25.7 × 10⁻³ মিটার মার্কারি। ওকে, স্মল এফ এর মান বের করে ফেলছি। আর তোমরা জানো ক্যাপিটাল এফ আসলে কোনটা, ক্যাপিটাল এফ হচ্ছে ওই দিনের যে তাপমাত্রা বা θ1 অথবা যে শুষ্ক যেটা আছে ওই তাপমাত্রার যে সম্পৃক্তটা। তাহলে ওই দিনের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। আর তুমি খেয়াল করো 30 ডিগ্রির যে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ সেটা সবার লাস্টে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ বলা আছে। সো ক্যাপিটাল এফ বলা আছে, স্মল এফ বের করছি, তাহলে অ্যান্সারে চলে আসবে আর এর মান হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে এখানে মান বসাই দাও, স্মল এফ হবে 25.7 ইন্টু 10⁻³ আর ক্যাপিটাল এফ হবে 35 ইন্টু 10⁻³। তাহলে আমরা একটু হিসাব করে দেখি, চলো কত আসে। তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে মান সেটা আসবে হচ্ছে 73.43%। ওকে, আশা করি সবাই এই টাইপটা বুঝতে পারছি। এবার দেখো কি বলছে, একটি ঘরের তাপমাত্রা বলছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা বলে দিছে যে 50%। ওই সময় বাইরের তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। তাহলে একটা ঘর নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই ঘরের আবার একটা জানালা আছে, যে জানালা পরে কি করছে দেখো খুলে দিছে। তাহলে এখানে আমরা হচ্ছে জানালা রাখলাম। সো ঘরের ভেতরে আপেক্ষিক আর্দ্রতা 50%, আমরা এটাকে 0.5 লিখতে পারি। আর তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো 30 ডিগ্রি সেলসিয়াসে যখন সম্পৃক্ত জলীয় বাষ্পের কথাটা বলছে ওই তাপমাত্রায়, তাহলে ওটা কি ক্যাপিটাল এফ, এটা ক্যাপিটাল F1। আর বাইরের তাপমাত্রা যেটা আছে, বাইরের তাপমাত্রা 10 ডিগ্রি, সেই 10 ডিগ্রিতে যেটা বলছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল F2। তাইলে আমার ক্যাপিটাল F1 বলা আছে হচ্ছে 32 মিলিমিটার মার্কারি
আর বাইরের ক্যাপিটাল F2 বলা আছে 10 মিলিমিটার মার্কারি। আচ্ছা, আর বাইরের আপেক্ষিক আর্দ্রতা বলা আছে 70%, তার মানে 0.7। এখন আমরা সূত্র কি জানি? আমি যদি ঘরের ভিতরে হিসাব করি, তাহলে ঘরের ভিতরে আমার কি বের করতে হবে? দেখো, আর এর মান বলা আছে, ক্যাপিটাল এফ এর মান বলা আছে, তাহলে কি বের করতে পারো? স্মল এফ টা বলা নাই, তাহলে স্মল এফ টা বের করো। তাহলে আমরা জানি আর এর ইকুয়েশন হচ্ছে ছোট এফ বাই বড় এফ। আমরা এখানে এই যে আর এর যে ভ্যালুটা, এটা দশমিকে বসাবো, এই জন্য 100% লিখলাম না। তাহলে এখানে স্মল এফ এর মানটা হবে ক্যাপিটাল এফ ইন্টু আর। ক্যাপিটাল এফ এর মানটা দেখো বলা আছে 32, আর এর মানটা বলা আছে 0.5। সো গুণ করলে কত আসবে? 0.5, মানে অর্ধেক দ্বারা গুণ করতেছে, তাহলে 16 আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে রুমের ইনসাইডে জলীয় বাষ্পের যে চাপ সেটা। আর আমরা যদি এবার আউটসাইডে বের করি, সেম ভাবে আউটসাইডে বের করলে F2 এর মান হবে ক্যাপিটাল F2 ইন্টু R2। তো ক্যাপিটাল F2 হচ্ছে 10 আর R2 হচ্ছে আমাদের 0.7, তার মানে আমাদের মান থাকবে 7 মিলিমিটার মার্কারি। তাহলে দেখো, রুমের আউটসাইডের চাপটা হচ্ছে কম আর ইনসাইডের চাপটা হচ্ছে কি বেশি। তাহলে রুমের ইনসাইডের যে চাপ, সেই ইনসাইডের চাপটা হচ্ছে বেশি, আর আউটসাইডের চাপটা আসলে কি আছে? কম আছে। তো বায়ু প্রবাহের নিয়ম কি? সে ব্যালেন্স করতে চায়, মানে যেখানে বেশি আছে সেই বেশি থেকে কমের দিকে যেতে চায়। তাহলে বেশি থেকে কমের দিকে গেলে বায়ু প্রবাহ কোন দিকে যাবে বলতো? বাইরের দিকে যাবে। তার মানে যেহেতু বাইরের চাপটা কম, ভেতরের চাপটা বেশি, সুতরাং বায়ু প্রবাহ বাইরের দিকে হবে। ওকে, সেটাই জানতে চাইছে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এবার দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22 সালে একটা আসা প্রশ্ন। স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন বলছে 0°C তাপমাত্রায় 8 মিটার। ওকে, 0°তে যে তাপমাত্রায় যে আয়তনটা থাকে সেটাকে আমরা সবসময় বলি হচ্ছে V0। আচ্ছা, এবারে বলছে 25°C তাপমাত্রায় এত। তো যে কোনো তাপমাত্রা 25 হোক 30 হোক যাই থাকুক না কেন, যে কোনো তাপমাত্রার আয়তনটাকে আমরা বলি হচ্ছে V θ। ওই গ্যাসটিকে স্থির চাপে, আচ্ছা স্থির চাপে বলছে আয়তন প্রসারাঙ্ক, স্থির চাপে আয়তন প্রসারাঙ্ককে আমরা প্রকাশ করি এই গামা দিয়ে। যেহেতু স্থির চাপ বলছে, সো নিচে একটা ছোট করে কি লিখতে হয়? পি লিখতে হয়। তো এই প্রসারাঙ্ক চাইছে। প্রসারাঙ্কের মানটা আসলে কত বলতো? এটার ইকুয়েশনটা আসলে এরকম, আমরা সরাসরি ইকুয়েশনটা লিখি। ভি থিটা ইকুয়ালস টু V0 1 প্লাস গামা পি ইন্টু হচ্ছে থিটা। এখন দেখো, থিটার মানটা হচ্ছে এখানে বলা আছে 25°, যেহেতু 0° রেসপেক্টে, সো এটা সরাসরি হচ্ছে থিটা তুমি বলতে পারবা। এখন দেখো, এই মানগুলো সরাসরি বলা আছে। ভি থিটা বলা আছে হচ্ছে তোমার 18, V0 আছে হচ্ছে তোমার 8। তাহলে এই পাশে এটা ভাগ দিয়ে দাও, এ পাশে থাকে কত? 1। এই গামা পি এর মান আমরা জানি না, থিটার মান আমরা জানি, সেটা হচ্ছে 25। তাহলে হিসাব করো, এখানে কাটাকাটি করলে এটা 9/4। সেখানে আমরা কত লিখতে পারি? 9/4 লিখতে পারি কাটাকাটি করলে 2 দ্বারা, আর 1 এখানে বাদ যাবে। তাহলে এখানে থাকবে গামা পি ইন্টু 25। তাহলে এবার আমরা হিসাব করলে কি পাই দেখো, এই 9/4 যদি তুমি ভাগ করো, 9/4 কে তুমি ভাগ করলে পাবা এটা হচ্ছে 2.25। 2.25 9/4 কে ভাগ করলে পাবা 2.25, মাইনাস হচ্ছে 1, এখানে আছে গামা পি ইন্টু 25। তাহলে দেখো, এই 2.25 থেকে 1 কে মাইনাস করলে কত আসবে? 1.25 ইকুয়ালস টু গামা পি ইন্টু 25। তাহলে গামা পি এর মানটা কত আসে? 1.25 ডিভাইডেড বাই হচ্ছে 25। এখন ক্যালকুলেশনের হিসাবের সুবিধার্থের জন্য তুমি নিচে কি করো, এই দশমিকটা উঠাই দিতে নিচে 100 দ্বারা গুণ করো, তাহলে এটা যাবে 5 বার, সো 5/100, তার মানে 0.05 এত। এখন অ্যান্সার মিলাই দেখো, তোমার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে এত ডিগ্রি পার সেলসিয়াস হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো বলছে চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক আসলে কি হয়? আমরা কি জানি? চাপ বৃদ্ধি পেলে চাপ হচ্ছে পি, আর স্ফুটনাঙ্ক হচ্ছে এক ধরনের তাপমাত্রা। আমরা জানি চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক আসলে কেমন? সমানুপাতিক, তাই না? তাইলে চাপ যদি বৃদ্ধি পায়, তাপমাত্রাটাও কি পাবে? বৃদ্ধি পাবে। আর চাপ হ্রাস পেলে তাপমাত্রা কি পাবে?
হ্রাস পাবে। তাহলে যেহেতু স্ফুটনাঙ্ক এক ধরনের তাপমাত্রা, তাহলে চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক কি হবে বলতো? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়ে। ওকে, নিউটনের শীতলীকরণ সূত্র, এটা আমাদের খুব বেশি সিলেবাসে ডিটেলস আলোচনা করা নাই, এই জন্য আমরা এটাকে সহজে মনে রাখার চেষ্টা করব। নিউটনের শীতলীকরণ সূত্র হচ্ছে, সরাসরি মনে রাখবা বি নাম্বার। সো বি নাম্বার আসলে কি বোঝায়? T1 মাইনাস T2, দুইটা তাপমাত্রার পার্থক্য। এটা হচ্ছে কি বোঝায়? বস্তু এবং পারিপার্শ্বিক, মানে বস্তুর আশেপাশে যা আছে, সে বস্তু এবং বস্তুর যে পারিপার্শ্বিক, সে পারিপার্শ্বিকের তাপমাত্রার কি পার্থক্য। আর এই যে ই যেটা বুঝাইতেছে এখানে, ই বুঝাইতেছে তাপ বর্জনের হার। অর্থাৎ একটা বস্তু যে আসলে শীতল হয়, সেই শীতল হওয়ার যে হারটা বা তাপ বর্জনের যে হারটা, সেটা হচ্ছে বস্তু এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, সে তত বেশি কি হবে? শীতল হবে। এটাই আসলে বলা হয়েছে। ওকে, সেটাকে সরাসরি মনে রাখবা। এবার দেখো কি বলছে, কেউ যদি পাহাড়ের চূড়ায় পানি ফুটাতে চায় তবে কত তাপমাত্রায় ফোটাতে হবে। দেখো, পাহাড়ের চূড়ায় চাপ কি থাকে? চাপ কম থাকে। যেহেতু চাপ কম থাকে, তাইলে তার যে স্ফুটনাঙ্ক থাকবে, স্ফুটনাঙ্ক মানে তাপমাত্রা, তাপমাত্রা কি হবে? কম হবে। সো নরমালি আমাদের স্ফুটনাঙ্ক আসলে কত হয়? নরমালি হয় হচ্ছে 100°C। তাহলে পাহাড়ের উপরে কি হবে? তাপমাত্রাটা কমে যাবে। কমে গেলে কি সে 100 থেকে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 100°C থেকে কম। ওকে, সো এর মাধ্যমে হচ্ছে আমাদের দশম অধ্যায়ের যে দুটি লেকচার ছিল, সেই দুটি লেকচার শেষ হলো। আমরা আশাবাদী যে তোমরা এই লেকচার 1 এবং লেকচার 2 দেখলে এই চ্যাপ্টারে যত প্রশ্ন আসা সম্ভব সবগুলো সলভ করতে পারবা। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা।